বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং সমবেত টাঙ্গাইল জেলার বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? এই ছুটির দিনে আপনাদেরকে সমবেত করা হয়েছে গরমের মধ্যে। ছুটির সময় সবারই পারিবারিক সামাজিক অনুষ্ঠান থাকে, ব্যক্তিগত কাজ থাকে, সেগুলোকে বাদ দিয়ে আপনাদের এখানে ডাকা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। আমাদের মাদ্রাসা শিক্ষা উন্নয়নের জন্য, আমাদের পরীক্ষা নকলমুক্ত পরিবেশে নেওয়ার জন্য এবং এক কথায় কাঙ্ক্ষিত দক্ষ যোগ্য নাগরিক গড়ার জন্য আমাদের কি করণীয়, এই বিষয়ে মত বিনিময় সভা। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে যারা জীবন দিয়েছেন। বিশেষ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এদেশের আলেম সমাজে ছিলেন অগ্রণী। স্বাধীনতা আন্দোলনের কারণে এই উপমহাদেশের হাজার হাজার আলেমদেরকে হত্যা করা হয়েছে। হাজার হাজার আলেমদেরকে গাছে ঝুলিয়ে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আমরা সেই ইতিহাস বিস্তৃত হতে চলেছি, আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। (1831) সালের বালাকোট আন্দোলন, 1857 সালের সিপাহী বিপ্লব, তিতুমিরের বাঁশের কেল্লা থেকে নিয়ে মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী ভ্রাতৃদ্বয়, তাদের যে অবদান এদেশের স্বাধীনতার জন্য, তা আমরা অনেকেই জানি না, নতুন প্রজন্ম তো জানেই না। 1952 সালের মহান ভাষা আন্দোলনে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন, 71-এর মহান মুক্তিযুদ্ধে যারা জীবনের বিনিময়ে আমাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন করে গেছেন, সর্বশেষ 2024 সালের জুলাই আগস্টে যারা অকাতরে জীবন দিয়ে আমাদেরকে আজকে স্বাধীনভাবে, মুক্তভাবে, নির্বিঘ্নে, নির্ভয়ে কথা বলার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন, আমি সকলের শাহাদাত আল্লাহ কবুল করে নিন, সেই দোয়া করছি। 24 জুলাই আগস্ট বিপ্লবে অনেক সংখ্যক আহত, যারা চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, এবং এখনও অনেকে শত শত গুলি গায়ে বিদ্ধ হয়ে বয়ে বেড়াচ্ছেন যন্ত্রণা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে তার বিশেষ কুদরতে সুস্থ করে দিন, সেই দোয়া করছি। সম্মানিত উপস্থিতি, এই দেশে বিগত সময়ে একটি ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। আজকে থেকে 1 বছর আগে, আজকে 24 জুন 2025 সাল, আপনি 1 বছর পিছনে চলে যান। 24 জুন 2024-এর অবস্থা কী ছিল? আজকে 14 জুন 24 সালের কী অবস্থা ছিল? আজকে আমরা এখানে যেভাবে কথা বলছি, এইরকম একটি পরিবেশে স্বাধীনভাবে, নির্বিঘ্নে, নির্ভয়ে আমরা 1 বছর আগের কথা একটু চিন্তা করি। এতগুলো দাড়ি টুপিওয়ালা লোক একত্রে হয়ে এতক্ষণ থাকতে পারতেন? অনেক আগে ঘেরাও হয়ে যেতেন। এবং কি হতো? সবই আমাদের মুখস্থ। পরের দিন পত্রপত্রিকা, বিভিন্ন মিডিয়া খবর হতো
যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চলছিল, নাশকতার প্রস্তুতি চলছিল, এবং পুলিশ ইনফরমেশন পেয়ে তাদেরকে ঘেরাও করে। জঙ্গিরা পুলিশের উপরে আক্রমণ করে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে পুলিশ আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে এবং এই ক্রস ফায়ারে 10 জন নিহত, 20 জন আহত, 50 জন বন্দী। এই বয়ান আপনারা 16 বছর শোনেন নাই? সেই বয়ান থেকে তোমরা বেরিয়ে আসতে পারছি নাকি? এই বয়ান থেকে বেরিয়ে আসার জন্য কাদের কৃতিত্ব? আমাদের সন্তানদের কৃতিত্ব। আমাদের সন্তানেরা জীবন দিয়ে এই পরিবেশটি তৈরি করে দিয়েছে, যাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। আমরা সেই স্বাধীন হওয়ার পরে আমাদের দায়িত্বটি কি বেড়েছে না কমেছে? সেই দায়িত্ববোধ থেকে আমরা এই কাজটি করছি, এই মত বিনিময় করছি। সম্মানিত উপস্থিতি, আগস্ট বিপ্লবের অন্যতম স্লোগান ছিল বৈষম্য বিরোধী। সমাজের বিভিন্ন পর্যায়ে বৈষম্য তৈরি করা হয়েছিল। এক শ্রেণী আরেক শ্রেণীকে শোষণ করেছে, বৈষম্য সৃষ্টি করেছে তাদের মাঝে। যে বৈষম্যের অন্যতম প্রধান শিকার ছিলেন আপনারা, এদেশের আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য জালিমরা হেন চক্রান্ত নাই যে করেনি। এদেশে যাতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যায় তার জন্য যাবতীয় ষড়যন্ত্র তারা করেছে। আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলে এদেশে হাজার হাজার স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। একই সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছিল। যুগের পরিক্রমায় সেই সমস্ত বেসরকারি রেজিস্টার্ড প্রাইমারি স্কুলগুলো সরকারি হয়েছে। ইফতেদায়ীর অবস্থা কি এটি আর বলার অপেক্ষা রাখে না, আপনারা তো হারে হারে টের পাচ্ছেন। একটি দেশের প্রতিষ্ঠিত একটি শিক্ষা ব্যবস্থাকে গলা টিপে হত্যা করার জন্য তারা এই কাজটি করেছে। কোনো ধরনের আইন, কোনো অর্ডিন্যান্স ছাড়াই একটি মিটিংয়ে রেজলিউশন দিয়ে ইফতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা বন্ধ করা হয়েছে। এটি অনেকেই জানেন, অনেকে জানেন না। এই যে হাজার হাজার ইফতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল, মানুষ জমি দিয়েছে মাদ্রাসার নামে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ ঘর তৈরি করেছে, নিজেরা টাকা পয়সা খরচ করে পাঠের সামগ্রী তৈরি করেছে, অর্থাৎ চেয়ার, বেঞ্চ, টেবিল ইত্যাদি বানিয়েছে। কিন্তু তারা কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা এবং পৃষ্ঠপোষকতা না পাওয়ার কারণে পরবর্তীতে ওই টিনের ঘর খুলে পড়েছে, আর দ্বিতীয়বার তোলার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় নাই। কারণ জীবিকার তাগিদে শিক্ষকেরা অন্য পেশা বেছে নিয়েছে, অনেকেই মারা গেছে। এরপরে ইতিহাস করুন, কোনো মাদ্রাসার অবস্থা তো এমন যে মাদ্রাসার দলিল আছে এই মাদ্রাসার নামে, পরবর্তীতে সেখানে কাওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, কাওমি মাদ্রাসার নামের রেকর্ড হয়েছে, সেখানে হাফিজি মাদ্রাসা হয়েছে, এমনকি সেখানে মার্কেট হয়েছে। মানুষ এখন জানেই না যে এই জায়গাটি মাদ্রাসার ছিল। ইফতেদায়ী মাদ্রাসার ভিতরে কয়েক প্রকারের আছে। এর মধ্যে সারা দেশে 1519টি মাদ্রাসা আছে স্বতন্ত্র, যেটা অনুদান প্রাপ্ত। অনুদান, আমি এটা একটু তাফসীর করি ভিন্নভাবে। অনু মানে কি? ক্ষুদ্র, যা চোখে দেখা যায় না, এই পরিমাণ একটা দান দেওয়া হয়। দান বললে তো ভিক্ষা খারাপ শোনা যায়, তার সাথে অনুযোগ করেছে আর কি। অনুদান যা দেওয়া হয় সেটি উল্লেখযোগ্য না। যে পরিমাণ টাকা একজন অনুদানপ্রাপ্ত শিক্ষক পান তার চাইতে অনেক বেশি পরিমাণে একজন ভিক্ষুক সারাদিনে ভিক্ষা করে, এই জন্য নাম দিয়েছে অনুদান। আর কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো বোর্ড কর্তৃক কোড নাম্বারধারী, তারা কোনো অনুদান পায় না। আর কিছু আছে কোড নাম্বারও নাই, অনুদানও নাই। আর বাকিগুলোর কথা আগে বললাম, মানে সেগুলো রূপান্তরিত হয়ে গেছে অন্য প্রতিষ্ঠানে, বন্ধ হয়ে গেছে। এগুলো কারণ কি? কারণটি অত্যন্ত গভীর ষড়যন্ত্রের অংশ। সেটি হচ্ছে, যদি সাপ্লাই লাইন বন্ধ করা যায় তাহলে পরেরটা এমনি বন্ধ হয়ে যাবে।
ইবতদায়ী মাদ্রাসা না থাকলে দাখিল থাকবে না, দাখিল না থাকলে আলিম থাকবে না, আলিম না থাকলে ফাজিল কামিল থাকবে না। এটি ছিল তাদের ষড়যন্ত্র, এই জন্য এটি বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরেও যারা আমার ভাষায় বেশরমের মতো এই মাদ্রাসায় পড়াশোনা করেছে তাদেরকে শায়েস্তা করার জন্য ব্যবস্থা করা হয়েছিল যে তোমরা মাদ্রাসায় পড়ছো, এত কিছুর পরেও আমাদের ইচ্ছার বিরুদ্ধে তোমাদের চাকরি হবে না। বিগত 15-16 বছরে পুলিশ সহ বাংলাদেশের কোনো ডিফেন্স ডিপার্টমেন্টে মাদ্রাসার সার্টিফিকেটধারী কেউ চাকরি পায়নি। আগে যারা চাকরি পেয়েছিল তাদেরকে কাউকে পদচ্যুত করা হয়েছে, কাউকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের 14 পুরুষের ডিএনএ টেস্ট করা হয়েছে যে বিরোধী দলের সাথে কারো আত্মীয়তার সম্পর্ক আছে কিনা। এইভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে। রাস্তাঘাটে, সমাজে, অফিস আদালতে, সর্বত্র আলেম ওলামাদেরকে হেনস্থা করা হয়েছে, নিগৃহীত করা হয়েছে। এদেশের আলেমদেরকে ডান্ডা বেরি পরে ঘুরানো হয়েছে আপনাদের মনে ত্রাস সৃষ্টি করার জন্য। ধরে ধরে এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এদেশ থেকে বিগত সময়ে 28 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, আপনারা জানেন। সেই 28 লক্ষ কোটি টাকা পাচারের সাথেই কোনো আলেম ওলামা জড়িত ছিল? কোনো মাদ্রাসার ছাত্র জড়িত ছিল? জড়িত ছিল না। তার অর্থ কি যারা এই পাচারগুলো করেছে তারা কি অশিক্ষিত ছিল, মূর্খ ছিল? তারা শিক্ষিত ছিল তথাকথিত, কিন্তু তারা মানুষ হতে পারে নাই, তারা দানব ছিল। এদেশের মাদ্রাসা শিক্ষা তো বেশি, এর সাথে সাথে টোটাল শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা ব্যবস্থা এবং রেজাল্টের ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, যেটি আমাদের বিশেষ অতিরিক্ত জেলা প্রশাসক আমার মনের কথাগুলো বলেছেন। আমার অনেক কথা উনি বলে ফেলেছেন। আমি তো বুঝতে পারতেছিলাম না যে উনি কি আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক একজন আমলা নাকি একজন শিক্ষক। উনি তো আগে শিক্ষক ছিলেন, পরিচয় দিয়েছেন, সেই চরিত্রটি এখন ওনার মধ্যে আছে। যে কারণে আমরা টাঙ্গাইলবাসী মনে করি আপনারা গর্বিত, একজন শিক্ষা বান্ধব, একজন শিক্ষক এডিসি পেয়েছেন। যাই হোক, যে কথা বলছিলাম যে এদেশ থেকে যারা টাকা পাচার করলো তাদের প্রধান টার্গেট ছিলেন আপনারা। এদেশের আলেম ওলামা, এদেশের সৎ মানুষ, এদেশের দেশপ্রেম মানুষ ছিল তাদের শত্রু। তাদেরকে তারা টার্গেট করেছিল। কেন? কোনো চোর তো ভালো মানুষকে পছন্দ করতে পারে না, তারা সবসময় আতঙ্কে থাকে যে এরা তো আমাদের প্রতিবাদ করবে, এই জন্য তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সন্তানেরা বুকে গুলিবিদ্ধ হয়ে জালিমের গুলির সামনে বুক চেতিয়ে দাঁড়ালো, যে কর গুলি। পুলিশের সেই ভাইরাল বক্তব্য আপনারা জানেন, কয়ে স্যার গুলি একটা করলে তো একটা পরে, বাকিরা তো যায় না। শোনেন নাই? আসলে তো ওরা যাওয়ার জন্য আসে নাই। আমি এটাকে মিলাই সূরা ফিলের সাথে। আপনার সূরা ফিলের তাফসীর সবাই জানে, সবাই আলেম। কাবা ঘরকে ধ্বংস করতে এসেছিল আব্রাহা ইয়েমেন থেকে, হস্তি বাহিনী নিয়ে, বিশাল হস্তি বাহিনী। যে হস্তি বাহিনীকে মোকাবেলা করার মতো শক্তি, সামর্থ্য, অস্ত্রবল, জনবল মক্কার লোকদের ছিল না। ওই সময়ে খানায় কাবার মোতাওয়াল্লি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তার জনবল নিয়ে, ধন সম্পদ নিয়ে মক্কা ছেড়ে পাহাড়ে আশ্রয় নিলেন আত্মরক্ষার জন্য। আব্দুল মুত্তালিবের অনেক সংখ্যক উট, কোনো কোনো বর্ণনায় 500 আসছে, 500 উট লুট করে নিয়ে গেল আব্রাহার বাহিনী। আব্দুল মুত্তালিব আব্রাহার সামনে গেলেন, গিয়ে বললেন যে তোমার বাহিনী আমার উট লুট করে নিয়ে এসেছে, এগুলো ফেরত দাও। আব্রাহা বললেন যে আমি আশ্চর্য হচ্ছি, তুমি নাকি খানায় কাবার মোতাওয়াল্লি? বলে হ্যাঁ। বলে আমি খানায় কাবাকে ধ্বংস করতে আসছি, তুমি জানো? বলে হ্যাঁ জানি। তুমি সেই খানায় কাবা যাতে আমি ধ্বংস না করি সেই ব্যাপারে তুমি কোনো আবেদন নিবেদন না করে তোমার মাত্র কয়েকটি উটের জন্য দাবি করতেছো, আমি তো আশ্চর্য হচ্ছি। আব্দুল মুত্তালিব উত্তর দিয়েছিলেন যে উটের মালিক আমি, সেই জন্য আমি আমার উটটি চাচ্ছি, আর খানায় কাবার মালিক আমি না, ওইটার যিনি মালিক তিনি সেটা সামলাবেন।
ইতিহাস আপনারা জানেন, যখন আব্রাহাকে রোধ করার জন্য কোনো শক্তি মক্কাবাসীর ছিল না, তখন সেই খানায় কাবাকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি ক্ষুদ্র পাখি পাঠালেন, ক্ষুদ্র পাখির ঝাঁক। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই ক্ষুদ্র বাহিনীর আক্রমণে আব্রাহার বিশাল হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল, ধ্বংসস্তূপে পরিণত হলো। ফাজালাহুম কাআসফিম মাকুল, চর্বিত ঘাসের মতো, ভুসির মতো হয়ে গেল তারা, অর্থাৎ নাস্তে নাবুদ হয়ে গেল। আমি ঠিক তার সাথে প্যারালাল মিলাই যে বিগত সময়ে এদেশের বড় বড় রাজনৈতিক দল যারা জালিমের সামনে দাঁড়াতে পারেনি, রাস্তায় দাঁড়াতে পারেনি, কিন্তু এই জালেমদের জুলুম এত চরম পর্যায়ে পৌঁছলো যে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে হটানোর জন্য, ধ্বংস করার জন্য আবাবিল পাঠালেন আমাদের সন্তানদেরকে। আমাদের সন্তানেরা আবাবিল হয়ে আসলো এবং এই ক্ষুদ্র বাহিনীর কাছে, ক্ষুদ্র বলতে আমি বয়সের কথা বলছি, এই বাহিনীর কাছে পরাস্ত হয়ে এরা দেশান্তরিত হতে বাধ্য হলো। রান্না করে সেই রান্না খাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেনি, তারা দলে বলে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এরকম আছে কিনা জানি না, সরকার আসে যায়, পতন হয়, সবই হয়, বিপ্লব হয়, কিন্তু একটি সরকারের টোটাল পার্লামেন্ট, টোটাল মন্ত্রিপরিষদ এবং একেবারেই পাড়াগাঁয়ের পাতি নেতা পর্যন্ত পালিয়ে যায়, এরকম রেকর্ড আছে? নাই। কেন নাই? তারাও ওইরকম উল্টা রেকর্ড করেছিল যে তারা এদেশকে শাসন করেছে, শোষণ করেছে, এই দেশের সমস্ত সম্পদ লুটেপুটে বিদেশে পাচার করেছে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। এডিসি মহোদয় বলেছেন, ওই ভাষায় আমি বলি কথাটা, যে একটা অসুস্থ প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছিল আমাদের মাঝে। কোন বোর্ডের চাইতে কোন বোর্ডের পাশের হার বেশি হবে, কোন বোর্ডের চাইতে কোন বোর্ডে জিপিএ 5, গোল্ডেন 5 বেশি হবে, এগুলো তারা চাপ দিত বোর্ডের কর্মকর্তাদের কাছে। আমি দেখতে চাই যে কোন বোর্ডের পাশের হার বেশি। এভাবে একটি অসুস্থ প্রতিযোগিতা লাগিয়ে দিয়ে আমাদের লেখাপড়া, আমাদের পরীক্ষা ব্যবস্থা, মূল্যায়ন ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। আমি এটাকে উদাহরণ দিই, যারা আমার মতো সমসাময়িক বয়স্ক তারা জানেন, এক সময় আমাদের এলাকায় বা এই দেশে সাপ্তাহিক হাট হতো। এখন তো 24 ঘন্টায় বাজার পাওয়া যায়, গ্রামে গঞ্জে দোকানপাট হয়ে গেছে। সাপ্তাহিক হাট হতো, সেই হাটে গেলে কিছু কিছু চিত্র দেখা যেত। হাটের আশেপাশে ওই সাপের খেলা দেখাইতো, জাদু দেখাইতো, সবাই গোল হয়ে দাঁড়ায় থাকতো, মাঝখানে খালি ঘুরতেছে, মাঝে মাঝে কয় আস্তে আস্তে, মানে ওই মানুষকে ডাকতো। আর মাঝে মাঝে বলতো কি যে বাচ্চারা তালিয়া বাজাও, তালিয়ে দিল। এরপরে মাঝে মাঝে বলতো যে ভাইরা আপনাদের পকেট সাবধান, বলতো কি না? আপনার পকেটে টাকা আছে, যার ওই কথা বলার সাথে সাথে সে পকেটে হাত দিয়ে দেখে যায় পকেটে টাকা আছে না নাই। ওই ভাগে যে পকেট মার, সে দেখে নিল কার কার পকেটে টাকা আছে। তারপরে আবার যখন জাদু খেলা শুরু করলো, তন্ময় মানুষ দেখতেছে ওই দিকে পকেট মার হয়ে যাচ্ছে, কারণ পকেট মার তো আগে চিহ্নিত করছে যে কার কার পকেটে টাকা আছে। ওই পকেট মারের সাথে ওই জাদুঘরের পার্সেন্টেজ আছে। আমি মনে করি এই যে অসুস্থ প্রতিযোগিতা লাগিয়ে দিয়ে এদেশের কোন বোর্ডে চাইতে কোন বোর্ডে পাশের হার বেশি হবে, এটা লাখ ভেলকি লাখ, চোখে মুখে লাখ, এই ভেলকি লাগিয়ে দিয়ে আমাদেরকে এদিক থেকে পকেট কাটছে, দেশের মানুষের পকেট মেরেছে। ওই নীতি নির্ধারক তাদের কোনো সন্তান কিন্তু এই দেশে পড়াশোনা করে নাই, তারা তাদের সন্তানদেরকে নির্বিঘ্নে নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়েছে ভালো লেখাপড়া করার জন্য। আর লাখ ভেলকি লাখ বলে জাতিকে অশিক্ষিত, অদক্ষ রাখার জন্য তারা এই ষড়যন্ত্রটি করেছিল। কারণ একটি জাতিকে যদি শাসন করতে হয় তাহলে তাদেরকে অদক্ষ রাখতে হয়। অযোগ্য অদক্ষ লোক থাকলে তাহলে তাদেরকে শাসন করা, শোষণ করা সহজ হয়। এই লোকেরা আমাদেরকে শাসন করেছে এবং শোষণ করেছে, তারা এদেশকে ভালোবাসেনি। যদি তারা ভালোবাসতো এই দেশকে তাহলে তারা পালাতো, তাদের এই দেশের সমস্ত সম্পদ বিদেশে পাচার করতো না। একটা উদাহরণ দেই,
আপনারা যারা বেসরকারি চাকরি করছেন, আপনাদের দাবি দেওয়া বক্তব্যের মধ্যে অনেক কথা বলেছেন। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আপনাদের বেতন থেকে একটা অংশ কেটে রাখা হয় ভবিষ্যতের সুবিধার জন্য। তার মধ্যে আপনি যখন অবসরে যাবেন তখন কল্যাণ ভাতা পাবেন, অবসর ভাতা পাবেন, তাই তো? এটি তো আপনারই সঞ্চিত টাকা, আপনার ঘাম ঝরা টাকা। সেই টাকাগুলোকেও তারা চুরি করেছে, যে কারণে আপনি এখন অবসরে গেলে 5 বছর অপেক্ষা করতে হয় সিরিয়ালে। কারণ এখন যারা চাকরি করতেছেন, এখন যারা আপনাদের বেতন থেকে যে টাকাটা জমা হচ্ছে, সেই টাকা বছরান্তে যা জমা হয় ওই কিছু কিছু করে দেওয়া হচ্ছে, যে জন্য 4-5 বছর অপেক্ষা করতে হচ্ছে। এটা কিভাবে চুরি করেছে? আপনাদের যে টাকাগুলো ছিল, গভর্নমেন্ট চাপ দিয়েছে যে এই টাকাটা অমুক ব্যাংকে রাখো। সেই ব্যাংকটি তার দলের লোকের, এবং ওই ব্যাংকটি লুট করে নিয়ে চলে গেছে। টোটাল ব্যাংক দেউলিয়া হয়ে চলে গেছে বিদেশের টাকা। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এখন আমার বক্তব্য হচ্ছে, এই প্রেক্ষাপটে আগস্ট বিপ্লব হলো যে রক্তাক্ত বিপ্লব, সেই রক্তাক্ত বিপ্লবের রক্ত পিচ্ছিল পথ পেরিয়ে আমি আজকে চেয়ারম্যান। আমরা আজকে স্বাধীনভাবে কথা বলার মতো এখানে পরিবেশ পেয়েছি। এখন আমাদের ঘাড়ে তো বিশাল দায়িত্ব। সেই বিশাল দায়িত্বটা কি? এদেশকে রক্ষা করতে হলে, এদেশের উন্নতি সমৃদ্ধি করতে হলে আমাদেরকে দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক, সৎ নাগরিক তৈরি করতে হবে, যারা এদেশের নেতৃত্ব দেবে, যারা এদেশের বিভিন্ন সেক্টরে কাজ করবে। যদি দক্ষ, যোগ্য, সৎ, দেশপ্রেমিক, খোদাভীরু নাগরিক তথা নেতা আমরা তৈরি করতে না পারি, তাহলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলেন, এদেশের উন্নতি সমৃদ্ধি বলেন, কিছুই হবে না, সকল কিছুই নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের যে দায়িত্ব সেটি হচ্ছে সৎ, দক্ষ, খোদাভীরু, দেশপ্রেমিক নাগরিক। কি মঙ্গল গ্রহ থেকে আসবে না ইন্ডিয়া থেকে আসবে? আমাদেরকে তৈরি করতে হবে। সেই নাগরিক তৈরির দায়িত্ব আপনার আমার কাঁধে। আপনারা হচ্ছেন সেই মহান কারিগর, যাদের হাত দিয়ে দেশের নেতৃত্ব তৈরি হবে, সৎ নেতৃত্ব তৈরি হবে, যোগ্য নেতৃত্ব তৈরি হবে, দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি হবে, দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে, যারা এই দেশটাকে সোনার দেশে পরিণত করবে। দেশকে সোনার দেশে পরিণত করতে হলে সোনার মানুষ তৈরি করতে হবে। সেই সোনার মানুষ তৈরি তো আপনারাই করবেন। এখন আমি কিছু আত্মসমালোচনামূলক কথা বলবো, যেটি আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে, কিন্তু আমাকে এটা বলতেই হবে। সেটি হচ্ছে, আমরা স্বাধীনতা অর্জন করলাম, বুক ফুলিয়ে কথা বলা পরিবেশ পেলাম, সব কিছু করলাম, কিন্তু আমরা আমাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করছি কিনা। আপনার কাছে, আমার কাছে যে বাবা মা সন্তানকে পড়াচ্ছে, সেই সন্তানকে আমি আমার নিজের সন্তান মনে করে ভবিষ্যৎ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কতটুকু চেষ্টা করছি, সেটি একটু চক্ষু বন্ধ করে আত্মসমালোচনা করেন। আপনারা যারা বেসরকারি চাকরি করেন, সবাই বলছেন সরকারি করতে হবে, এই সুবিধা ওই সুবিধা দিতে হবে। আমার কোনো দ্বিমত নাই, দ্বিমত থাকার কোনো কারণই নাই। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা যারা এমপিভুক্ত শিক্ষক, আপনারা তো মাস গেলে একটা বেতন পান কি না? অপ্রাপ্তি আছে, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, তার উৎসব ভাতা কম, সেটা আমি অস্বীকার করছি না, সেটা স্বীকার করেই বলছি। আপনারা মাস গেলে একটা বেতন পান। আমার সমসাময়িক যারা আছেন সিনিয়র, তাদের কাছে আমার প্রশ্ন, আমরা যখন মাদ্রাসার ছাত্র ছিলাম, আমাদের ওস্তাদেরা কয় টাকা বেতন পাইতেন? তাদের কি কোনো পে স্কেল ছিল? তাদের এমপিও ছিল? কিচ্ছু ছিল না। মাদ্রাসা কমিটি কর্তৃক নির্ধারিত হতো বেতন, বলে দিতেন ঠিক আছে হুজুর, আপনাকে 500 টাকা, আপনাকে 400 টাকা, আপনাকে 300 টাকা দেব, এবং এই টাকা প্রায় বছরই বাকি থাকতো। তারা টাকা দিতেন কোত্থেকে? কালেকশন হতো। আমি নিজেও বস্তা নিয়ে ধান কালেকশন করেছি শিক্ষকদের সাথে। মাদ্রাসার জমি ছিল, মানুষ অর্থ দিছে করেছে মাদ্রাসার জন্য, সেখান থেকে বর্গা ফসল আসতো, এগুলো বিক্রি করে 2 মাসের বেতন হলো। বাৎসরিক মাহফিল হতো, কিছু টাকায় ইনকাম হলো, সেখান থেকে কমিটি বসে ভাগ করে দিত যে বেতন নেন। 6 মাসের বেতন বাকি, হয়তো 3 মাস ক্লিয়ার হলো, আর 3 মাস বাকি রইল, তার মানে কন্টিনিউয়াস বেতন তাদের বাকিই থাকতো।
কিন্তু আমাদের ওস্তাদদের যে আকতি ছিল, তাদের যে খলুসিয়ত ছিল আমাদেরকে মানুষ করার জন্য, আমরা কি তাদের সেই উত্তরসূরি হিসাবে আমাদের মধ্যে সেই খলুসিয়তকে আমরা ধারণ করতে পেরেছি? আমাদের ওস্তাদরা কি ক্লাসে এসে বলতেন যে আমরা তো বেতনই পাই না ঠিক মতো, তোর কি পড়াবো? কথা বলতেন কখনো? বলেন নাই। আমাকে ভুল বুঝেন না, আপনাদের সমস্যার প্রতি আমি সহনশীল, সেটা আগে বলে নিছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আমার ওস্তাদরা কয় টাকা বেতন পেতেন? তাদের কোনো স্কেল ছিল না। আমরা যখন ছাত্র তখন কেবল শুরু হলো, তখন বলতো বেনিফিট, এই কয়েক মাস পর পর কিছু থোক বরাদ্দ দিত, বেনিফিট এই নাম দিয়ে শুরু হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার কাছে যে সন্তানটি এসে ভর্তি হয় তাকে আমি কিভাবে গ্রহণ করি, তাকে মানুষ করার জন্য আমার কি পরিকল্পনা, আমি সেই কথাটি বলার জন্য আপনাদের কাছে এসেছি। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছি, ছুটির দিনগুলোতে আমি ছুটে বেড়াচ্ছি। অফিসিয়াল টাইমে আমি বাইরে যেতে পারি না সাধারণত, কারণ হাজার হাজার, সারা দেশে একটি বোর্ড, হাজার হাজার না হলে কয়েকশো লোককে আমাকে প্রতিদিন সাক্ষাৎকার দিতে হয় এবং তাদের সমস্যা সমাধান কতটুকু করতে পারি না পারি, অন্তত সমস্যাটা শুনি, আমার দরজাটা ওপেন। এই জন্য ছুটির দিনে যাই বাইরে। বিভিন্ন মাদ্রাসায় গিয়ে বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে। আমি তো আপনাদেরই, আমাদের এডিসি মহোদয় যিনি শিক্ষা এবং আইসিটির দায়িত্বে, উনি তো আপনাদেরই একজন শিক্ষক হিসাবে আমি মনে করি ওনাকে, কারণ ওনার বক্তব্যে আমি আমলার ভাব বুঝি নাই। এই জন্য আমি কথাগুলো আত্মসমালোচনা নিজেদের এই পরিবেশে বলতেছি, যেটি বাইরে বলা যায় না। বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠানে যাচ্ছি, যে সেটা বলি তিনটা জিনিস আমি চাই, কারণ ছুটির মধ্যে তো আমি ছাত্র দেখতে পাচ্ছি না, ক্লাস নাই। যে আপনার ক্লাস রুটিনটা আনেন, শিক্ষকদের হাজিরা খাতাটা আনেন, ছাত্রছাত্রীদের হাজিরা খাতাটা আনেন। এটি আমার সামনে আনতে আধা ঘন্টা লাগে, 1 ঘন্টা লাগে, খুঁজে পায় না। ওভারঅল সবার কথা না, আমি ওভারঅল বলতেছি, অনেকের ভিতরে এই সমস্যাটা পাচ্ছি। আচ্ছা, আধা ঘন্টা পরে একটা মানে ক্লাস রুটিন নিয়ে আসলো। ক্লাস রুটিন আছে প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা, চতুর্থ পিরিয়ড, তারপরে বিরতি, এরপরে পঞ্চম পিরিয়ড, ষষ্ঠ পিরিয়ড, অষ্টম পিরিয়ড। কোথাও টাইম লেখা নাই। কি বুঝলেন? আপনারা নিজের আত্মসমালোচনা করেন, কার কার মাদ্রাসা এরকম আছে। মানে প্রথম পিরিয়ড কয়টায় শুরু হলো, কয়টায় শেষ হলো, শেষ পিরিয়ড কয়টায় শুরু হলো, কয়টায় শেষ হলো, টাইম লেখা নাই। আমি তো দেখে বলতেছি, আমাকে কেউ আর ভুল বুঝেন না। আমি নাম বলতেছি না, আমি তো টাঙ্গাইলেও বিভিন্ন প্রতিষ্ঠান দেখলাম। তাহলে আমি এটা দেখে কি বুঝবো? পরে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার ক্লাস শুরু হয় কটায়? প্রিন্সিপাল বলতেছে 9টায়, ভাইস প্রিন্সিপাল বলতেছে 10টায়। আমার ডানে একজন, বামে একজন। মানে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের মধ্যে ডিফারেন্স 1 ঘন্টা। আমি আত্মসমালোচনা বলছি। তারপরে বললাম আচ্ছা প্রথম পিরিয়ড কয় মিনিটের? এখন কোনো জায়গায় বলে 50 মিনিট, কোনো জায়গায় বলে 40 মিনিট। পরে পিরিয়ড কত? 30 মিনিট, 35 মিনিট। আচ্ছা ঠিক আছে। বিরতি কতক্ষণ? 1 ঘন্টা। 1 ঘন্টা কি করেন? কয় স্যার নামাজ পড়ি আর খাওয়া দাওয়া করি। তাই আমি বললাম যে কোনো অফিসে তো বাংলাদেশে 1 ঘন্টা বিরতি নাই, আমরাও তো নামাজ পড়ি, খাওয়া দাওয়া করি, সব জায়গায় তো আধা ঘন্টা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ক্লাস শুরু করেন কয়টায়? 9টায়। 9টায় শুরু করলে আপনি 40 মিনিটে ক্লাস, 4 পিরিয়ডে কয় মিনিট গেল? হিসাব করে দেখি যে ওনার বিরতি শুরু হয়েছে 11:15টায়। আমি বললাম যে এই সময় কি আপনি জোহরের নামাজ পড়েন? তো টাইম তো কোথাও লেখা নাই, এটা অ্যাডজাস্ট করবে কি? আমার তো মিলাইতে পারতেছে না আর কি। এই হলো চিত্র, এই হলো চিত্র। শিক্ষকদের হাজিরা খাতা আনলো, সবাই কি একটি কলম দিয়ে স্বাক্ষর করে?
সব এককালিতে স্বাক্ষর। পরে খুঁজতে খুঁজতে এই যে শেষ পিঠে পাইলাম, মানে একটা কলম সুতা দিয়ে ছাগলের মতো বাইদা রাখছে। এই হলো হাজিরে খাতার অবস্থা। তার মানে শিক্ষকদের পকেটে কলমও থাকে না। ব্যাংকে বাইদা রাখে, ওখানে শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন ধরনের লোকজন যায়, তারা সবাই কলম বহন করে না, কিন্তু একজন শিক্ষকের কাছে কলম থাকবে না, এটা তো মানে আশ্চর্যের বিষয়। এটা তো খুবই দুঃখজনক। হ্যাঁ, এই কলম একজন শিক্ষকের থাকবে সবসময়, এটা তো স্বাভাবিক। সবাই এক কলম দিয়ে স্বাক্ষর করছে। পরে দেখি যে হ্যাঁ আসলে একটা কলম বাইতে রাখছে, ওটা দিয়ে স্বাক্ষর করে। আচ্ছা গেল, তারপরেও দেখি ইবিএস দেখতেছি পাতা উল্টে উল্টে। আমি কিন্তু সারা দেশের কথা বলতেছি, টাঙ্গাইলেও আছে এর মধ্যে। মাঝে মাঝে অনেক ঘর ফাঁকা, সেখানে স্বাক্ষরও নাই, সিএলও লেখা নাই, অ্যাবসেন্টও লেখা নাই। এদের কি বুঝলেন? আমি কিন্তু সবার জন্য আত্মসমালোচনার জন্য এই কথাগুলো বলতেছি। তাহলে আমরা যে দায়িত্ব পালন কীরকম করি, আর কিছু বলার দরকার আছে। বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করতেছে আমাকে বোঝানোর জন্য। আমি বলি যে ভাই, যত কথা বলবেন তত বিপদে পড়বেন, কারণ আপনি তো 11:15 সময় জোহর শুরু করে দিলেন। আপনি 11:15 সময় জোহর শুরু করে দিলেন, বাকিটার কি অবস্থা? একটা মাদ্রাসায় গেলাম, এলাকা বলেই ফেলি, সেটা হল যশোর। আমি প্রসঙ্গক্রমে বলি যে আপনাদের অ্যাডমিট কার্ড আগে কি নিয়ম ছিল? কেন্দ্র সচিব বা কেন্দ্র প্রধানগণ মাদ্রাসা বোর্ডে যেতে, যে সেটা অ্যাডমিট কার্ড নিয়ে আসতেন, তাই তো? এটি ছিল না আগে? আমি জানুয়ারিতে জয়েন করার পরে কিছুদিন পরে ওই যে দাখিলের অ্যাডমিট কার্ড বিতরণ হবে, আমার কাছে প্রস্তাব আসছে, স্যার কবে মিটিং করা যায়, কবে ডাকা যায়? আমি কাদেরকে ডাকবেন? সারা দেশের কেন্দ্র প্রধানরা আসবে। আমি বলি কেন? সারা দেশের কেন্দ্র প্রধানরা ঢাকায় আসবে, তেঁতুলিয়া থেকে একজন শিক্ষক তার 20-25 জন সাথে অ্যাডমিট কার্ডের জন্য ঢাকায় আসবে কেন? বলে এটাই নিয়ম। বলে এটা নিয়ম হবে কেন? এটা তো চেঞ্জ করতে হবে। এখন তথ্য প্রযুক্তির যুগ, এখন সেবা সহজীকরণ করতে হবে। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 29 বছর 5 মাস 5.5 মাস চাকরি করলাম। সেখানে তো জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশব্যাপী কাজ করে, তারা অনলাইনে আপলোড করে দেয়, স্ব প্রতিষ্ঠান ডাউনলোড করে প্রিন্ট নেয়। তাহলে আমরা পারবো না কেন? স্যার একটু সমস্যা আছে, এটা করতে গেলে সিকিউরিটির সমস্যা, এটা ডুপ্লিকেটিং হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তার মানে বুঝতে পারছেন তো? মানে আপনাদেরকে ঢাকায় নিতে পারলে কিছু সুবিধা পাওয়া যায়। কারণ আপনাকে ডাকবে, অমুক দিন আসেন, আপনি গেলেন, যাওয়ার পরে আপনি কেরানিকে স্যার স্যার বলে মুখে ফেনা তুলবেন, ও তো চৌথা আসমানে উঠে যাচ্ছে আর কি, ফুলতেছে। তারপরে যখন জানবে যে লোকটি দিনাজপুর থেকে আসছে, বলবে যে হ্যাঁ সবই তো ঠিক ছিল, একজন স্যারের স্বাক্ষর বাকি আছে, আপনি বিকালে আসেন। তা আপনি বিকালে গেলেন, তারপর বলতে যে ওই স্যার তো আর বসে আসে না, উনি একটা মিটিংয়ে গেছে মন্ত্রণালয়ে অথবা অন্য কোনো জায়গায়, আপনি পরশু দিন আসেন। ওই দুষ্ট লোক কিন্তু জানে যে আপনি দিনাজপুর থেকে আসছেন, আপনি পরশু দিন আসার জন্য দিনাজপুর যাবেন না, কারণ গেলেও 3000 টাকা খরচ, আর যদি থাকেন 2 দিন তাও 3000 টাকা খরচ হবে। তখন আপনি কি করবেন? হাত কচড়েই থাকবেন। 1000 টাকার নোট একটা বার করে, যে ভাই আমি তো দূরে থেকে আসলাম, একটা সমস্যা আছে, আপনি একটু দেখেন, একটু ম্যানেজ করেন, কীভাবে দেওয়া যায়, আমার একটু হেল্প করেন। আপনি চিন্তা করতেছেন যে আমার 3000 টাকার মধ্যে 1000 টাকা দিয়ে বেঁচে যেতেছে, 2000 টাকা আমার লাভ। আপনি কিন্তু 2000 টাকা লাভ করতেছেন মনে মনে, ওই পাগলের মনে খুশি মনে মনে আছে না? আর ও তো 1000 টাকা পেয়ে মহা খুশি, কারণ সে তো খুশি, ওই জন্যই তো আপনাকে বলতেছে পরশু দিন আসেন। এই যে উভয়ে খুশি হয়ে আপনি 1000 টাকা দিলেন, আপনি 2000 টাকা লাভ করলেন মনে মনে, তাতে আমরা খুশি যে আমি 2 দিন থাকা লাগলো না, চলে গেলাম। এই যে একটি বদভ্যাস আপনারা আপনাদের মানে সহযোগিতায় বোর্ডের ভিতরে চালু ছিল কি না এগুলা? আচ্ছা, হ্যাঁ ছিল। আমরা সেটা বন্ধ করার চেষ্টা করছি। আমি বোর্ডে যোগদান করে বলেছি, সকলকে নিয়ে বসেছি, বলছি যে মাদ্রাসা বোর্ডের 4টি সার্টিফিকেট আমার আছে, কারণ আমার সময় তো ফাজেল কামেল বোর্ডেই ছিল। এই বোর্ডে কি কি ধরনের মানুষকে হেনস্থা করা হয় সেগুলো কিন্তু আমি হারে হারে জানি।
আমার নাম মিয়া মোহাম্মদ নুরুল হক। মিয়া বানানটি ইংরেজিতে লিখে MIAN। আমার সার্টিফিকেটে আসছে MIAH। কেউ কেউ এইচ দেওয়া লেখে, যারা অন্তস্থ দিয়া লেখে। তখন হাতের লেখা এইচ, ছোট হাতের মানে স্মল, এইচের মাথাটা কেটে দিলে তো মুছা দিলে তো N হয়ে যায়। এইটুক সংশোধনের জন্য আমি যথাযথ প্রক্রিয়ায় আবেদন করেছি, মিটিংয়ে পাশও হয়েছে। এরপরে গিয়েছি, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সূর্য সেনা হলে থাকি। আমার বোর্ডে যেতে বেশি সময় লাগে না, বাইসাইকেল ব্যবহার করি। লিখে রাখলে পরে সংখ্যাটা সঠিক বলতে পারতাম, একটা আনুমানিক বলতেছি যে 20 থেকে 25 দিন আমাকে ঘুরতে হয়েছে। কারণ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি টাকা দেবো না, দিয়ে ও কয়দিন ঘুরাইতে পারে। যাই বলে যে হ্যাঁ এটা তো আজকে না পরশু দিন আসেন। আচ্ছা পরশু দিন গেলাম, আমি ব্যস্ত আছি, পরে আসেন। এরকম করতে হতে এতদিন। সর্বশেষ আমি কিছুটা বিরক্ত হইয়া তখন সাইকেল নিয়ে যাই। আপনারা যারা সিনিয়র তারা জানেন, এখন যে মাদ্রাসা বোর্ডের বিল্ডিংটা, এই বিল্ডিংটা তখন কেবল ভিত্তি হয়েছে। উত্তর পাশে দক্ষিণমুখী টিন শেড ছিল, যেখানে কেরানিরা বসত। আর পূর্ব দিকে একটা দোতলা পুরানো বিল্ডিং ছিল, সেখানে অফিসাররা বসতেন। আর এই কেরানিরা যে টিন শেডে বসতো, সেটি মাটি থেকে একটু বেশ উঁচুতে ছিল ভিটিটা। আমি ধাক্কে সিঁড়ি দিয়ে সাইকেল তুলে নিয়ে ওই কেরানি যে বরাবর বসে, ওই বরাবর জানালার কাছে শব্দ করে রাখলাম সাইকেল, এটা দেখানোর জন্য। সে তাকায় বলতে দেখলো যে এটা কোত্থেকে আসলো। ভিতরে গেলাম, বলছে আপনি কোত্থেকে আসেন? আমি বললাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি সূর্য সেন হলে থাকি, আমার আসতে বেশি সময় লাগে না, আমার সাইকেল আছে, রিক্সা ভাড়াও লাগে না। বলেন আর কয়দিন আমার আসতে হবে? আর কয়দিন আসতে হবে আমাকে? তখন সে স্টোরে গেল, ভলিউমটা নিয়ে আসলো, খুইলে দেখলো সব ঠিকঠাক আছে, আবার বন্ধ করলো। বন্ধ করলেন কেন? লিখে দেন। কোথায় না, আপনি আমার সামনে থাকলে আমার মেজাজটা ভালো থাকবে না, আপনি বিকালে আসেন, বুঝলেন? তারপরে ঠিকই ওই সময় দিলই না, পরে দিল। এই ইতিহাসটা আমি আবার ওখানে বললাম আমার সহকর্মীদের সাথে, যে এখানে কী কী ধরনের হয়রানি দুর্নীতি হয় তা কিন্তু আমি জানি। আমি যখন কাউমি মাদ্রাসায় পড়ি, ফার্সিতে গোলেস্তা পড়েছিলাম। গোলেস্তার ঘটনাটা হলো, শেখ সাদি রহমতুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আদব কার কাছ থেকে শিখছেন? উনি উত্তর দিয়েছেন আজ বেয়াদব, বেয়াদব থেকে শিখেছি। কারণ বেয়াদবের কোনো আচরণ তার কাছে খারাপ লেগেছে, উনি ওটা স্মরণ রাখছেন যে ওই যে ধরনের আচরণ উনি অন্যের সাথে করেন নাই, আদব হয়ে গেছে। মানে প্রত্যেক নেগেটিভ থেকে পজিটিভ শেখা যায়। আমি বললাম যে আমি কিন্তু আদব শিখেছি আপনাদের কাছ থেকে, আমার মতো হয়রান যেন আর কারণ না হইতে হয়। বাংলাদেশে একটিও বিষয় যদি দুর্নীতিমুক্ত হয় সেটি মাদ্রাসা বোর্ড হবে, আমি সেটি ঘোষণা দিয়েছি। এখন আমি আপনাদের কাছে যেটা চাই সহযোগিতা, সেটি হলো আপনারা ওই যে 2000 টাকা লাভ করবেন না মনে মনে, আপনারা নিজেরা সৎ থাকবেন, আপনি অফিসকে সৎ রাখতে বাধ্য করবেন, সৎ থাকতে বাধ্য করবেন। কেউ যদি কোনো অন্যায় করে বা অন্যায় আবদার করে আমাদের কাছে জানাবেন। আপনাদের আরেকটা সমস্যা আছে, আপনারা গিয়ে কেরানির কাছে, পিয়নের কাছে সার করেন। আপনি একজন প্রিন্সিপাল, আপনি তার কাছে যাবেন কেন? আপনার সমস্যা সরাসরি অফিসারকে বলেন। মাদ্রাসা বোর্ডে 12 জন অফিসার এর পদ আছে ডেপুটেশনের। আমরা এডুকেশন ক্যাডার থেকে ডেপুটেড হয়ে যাই সেখানে। বর্তমানে আমি সহ 8 জন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। বর্তমানে মাদ্রাসা অধিদপ্তরের যিনি ডিজি, এডিশনাল সেক্রেটারি আব্দুল মান্নান, উনি মাদ্রাসা ছাত্র। মাদ্রাসা ও কারিগরি বিভাগ TMED-র জয়েন্ট সেক্রেটারি, উনি মাদ্রাসা ছাত্র। আমাদের সচিব মহোদয় মাদ্রাসা ছাত্র না, কিন্তু উনি মাদ্রাসা শিক্ষার জন্য পাগল পারা। যা যা পরিবর্তন ঘটছে ওনার কারণেই ঘটছে, ওনার পজিটিভ চিন্তার কারণে। উনি আমাদেরকে বেছে বেছে নিয়োগ দিয়েছেন এবং নিয়োগ দেওয়ার সময়, নিয়োগ দেওয়ার পরে যোগদান করে আমরা বলছি আপনার সাথে দেখা করতে আসবে, সবাই গেছি। উনি বলেছেন যে আমি চাই আপনারা আমার চাইতে বেশি গতিতে কাজ করেন, কমপক্ষে আমার গতিতে কাজ করতে হবে। যদি না পারেন তাহলে ছিটকে পড়বেন। বুঝতে পারছেন তো? ছিটকে পড়া, ছিটকে পড়বেন। ইতিমধ্যে একজন ছিটকে পড়ছেন আর কি।
যা হোক, এই অবস্থায় যদি আপনারা আপনাদেরকে পরিবর্তন করার মাধ্যমে আপনার মাদ্রাসার সমস্যা এগুলোর পজিটিভ পরিবর্তন করতে না পারেন, তাহলে জাতির ভাগ্য কবে খুলবে আমি জানি না। আপনাদের আরও পস্তাতে হবে পরে। সচিব মহোদয় কী কী ব্যবস্থা নিয়েছে আমি পরে বলতেছি, আগে আমাদের আত্মসমালোচনা করে নেই। তাহলে ওই যে বললাম, শিক্ষকদের স্বাক্ষরটা পর্যন্ত ঠিক মতো নাই, ক্লাস রুটিনে টাইম লেখা নাই, ছাত্রছাত্রীদের হাজিরা খাতা ওই শুনছে যে চেয়ারম্যান আসবে, কারণ ওয়েবসাইটে দেওয়া আছে প্রোগ্রাম, ওটা জানিয়েই গেছিলাম ওখানে। দুঃখজনক হলো মাদ্রাসা বোর্ডে এখন চেয়ারম্যান আসতেছে। আমি ব্যক্তিগতভাবে দেখতে খারাপ, আমাকে অপছন্দ হইতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু চেয়ারম্যানের পদটা তো গুরুত্বপূর্ণ নাকি? তাদের সাথে ওয়েবসাইটে দেওয়া আছে, সেটাই তারা জানে, এবং তারা আবেদন করেছে সায়েন্স খোলার জন্য। আলেমে দাখিল সায়েন্স আছে, আলেমে সায়েন্সের আবেদন করেছে। যশোরে গেলাম, যে কথা বলতেছিলাম আমি তখন বললাম যে আগামী বছর থেকে যেন মাদ্রাসা শিক্ষকদের আর ঢাকায় আসতে না হয় অ্যাডমিট কার্ডের জন্য, এটি অনলাইনে যাবে। যেভাবে করতে হয়, যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে করবেন। এবার যেহেতু কাজ চলমান, এখন আর আমি হস্তক্ষেপ করছি না। তবে সারা দেশ থেকে মাদ্রাসা শিক্ষকদের আমি ঢাকায় ডাকবো না, এই কষ্ট আমি দেব না। বরং আমরা কয়েকজন একটু কষ্ট করি, বিভিন্ন এলাকায় যাই, গিয়ে সেটা আমরা বিতরণ করি। আপনাদের টাঙ্গাইলের লোক থেকে ডাকা হয়েছিল গাজীপুরে, ঠিকই না? হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে মত বিনিময় করছি। ওই এলাকার আমরা একাধিক মাদ্রাসা দেখতেছি। ওই যশোরের কথা বলছিলাম, সেটি একটি ফাজিল মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। চেয়ারম্যান যাচ্ছে, তারা আবেদন করেছে বিজ্ঞান খোলার জন্য, সেটা পরিদর্শন হবে। এবং তার আগের দিন যশোরে জেলা স্কুলের অডিটোরিয়ামে আমাদের সচিবের উপস্থিতিতে, উনি প্রধান অতিথি, সচিবের উপস্থিতিতে আমরা খুলনা বিভাগের সকল মাদ্রাসা প্রধানদের নিয়ে মিটিং করেছি। পরের দিন আমি মাদ্রাসায় গেলাম, ফাজিলের একজন ছাত্রীকেও হাজির করতে পারে নাই। কারণ তারা চিন্তা করছে, বাবারে সারা বছর পড়াও না, আজকে ডাকছো কেন, দেখিস তোমরা সামলাও। ছাত্রীদের মনোভাবটাই রে বুঝতেছি, তাছাড়া আর কি। আচ্ছা, আমি একেবারে শিশু শ্রেণী থেকে নিয়ে এসে আলেম সেকেন্ড ইয়ার পর্যন্ত সকল ক্লাসে গেলাম। ক্লাস 6 থেকে শুরু করেছি এই প্রশ্নটা, ক্লাস 6 থেকে দ্বাদশ, মানে আলেম সেকেন্ড ইয়ার। যে আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি বা আমি নবম শ্রেণীতে পড়ি, আমি ফার্স্ট ইয়ারে পড়ি, এটি আরবিতে বলো। দেয়ার ইজ নান। সারা মাদ্রাসায় একজন স্টুডেন্টও বলতে পারে নাই এই কথাটি, আমি আমার ক্লাসে পড়ি, এটা আরবিতে বলতে পারে নাই। আমি কী শিক্ষা দিচ্ছি? পরে ইংরেজিতে জিজ্ঞেস করলাম, অনেকেই বলেছে, অনেকের মধ্যে অধিকাংশ বলেছে আই অ্যাম রিড ইন ক্লাস 9। কম তো বলে নাই, এম সহ বলছে। এই হলো আমাদের শিক্ষার অবস্থা। আলেম ক্লাসে যে জিজ্ঞেস করলাম আলেমন কোন সিগা, আকাশ থেকে বলল জানে না আলেম কোন সিগা। একটি ক্লাসে গিয়ে তো আমি এত রাগ হলো যে কোনো কথা না বলে সোজা বেরিয়ে আসলাম। যাই দেখি যে শিক্ষকের হাতেও গাইড, ছাত্রীরাও গাইড নিয়ে বসে আছে। এবং আরও দুঃখজনক হলো, ওই মাদ্রাসার সকল শিক্ষককে হাজির করতে পারেন নাই। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান যাচ্ছে সেখানে, 3 জন অ্যাবসেন্ট। কী কারণে অ্যাবসেন্ট বলার চেষ্টা করলো যে অসুস্থ একজন, আপনার আবেদন আছে, কোনো সিএল নিছে, কেউ ছুটি নিছে নাই। সেদিন কিন্তু ছুটির দিন না, ওপেনিং ডে ছিল, ওপেনিং ডে, ওই জন্য ক্লাসে যেতে পারলাম। এটি একটি চিত্রের কথা বললাম, এরকম চিত্র আরও আছে। উদাহরণ দিলে অনেক সময় লাগবে, আমি তো আসলে একটু বেশি সময় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কারণ যেহেতু মানোন্নয়নের জন্যই আমাদের কথা। তাহলে আকেল মন্দের জন্য ইশারাই কাফি, আর বেশি উদাহরণ দেওয়ার দরকার নেই, আমি উল্টা উদাহরণও দিব। আরও সমস্যার কথা বলে আমার সহকর্মীরা,
যেগুলো আপনারা বলেছেন বক্তৃতার ভিতরে, যে আমাদের ইবতেদায়ীতে মিড ডে মিল নাই, উপবৃত্তি নাই, যে কারণে ছাত্ররা স্কুলে চলে যায়, আমাদের ইবতেদায়ীতে ছাত্রছাত্রী থাকে না। কি ঠিক কি না? হ্যাঁ ঠিক। কিন্তু আমি এটা ব্যাঠিক প্রমাণ করে দেই। ব্যাঠিক হচ্ছে এই, আমি তখন প্রশ্ন করি যে ভাই আপনার এলাকায় কি নুরানি মাদ্রাসা আছে? ফেলে আছে। কওমি মাদ্রাসা আছে? আছে। আচ্ছা ওখানে কি ছাত্রছাত্রী আছে? বলে হ্যাঁ আছে। আপনাদের কাছে বেশি না কম? কয় বেশি। ওখানে কি মিড ডে মিল দেয়? না। ওখানে কি উপবৃত্তি দেয়? না। তাহলে ওখানে উপবৃত্তিও দেয় না, মিড ডে মিলও দেয় না, আপনার সাথে ছাত্র ওখানে বেশি হয় কেন? ওখানে কি ফ্রি পড়ায়? না। বেতন নেয়। বেতন কি আপনার সাথে কম নেয় না বেশি নেয়? বলে বেশি নেয়। মানে ছাত্রছাত্রীদের কাছে তো বেতন বেশি নেয়, বেশি বেশি নেয় কিনা? নুরানিতে বেশি নেয়। তাহলে তারা মিড ডে মিল পায় না, তারা উপবৃত্তি পায় না, তারা বেশি বেতন দিয়া নুরানি মাদ্রাসা যেতেছে, আপনার এখানে ইবতেদায়ী ভর্তি হয় না। কারণ কি বলেন? আপনি তো NTA CA পাস করে আসছেন, আপনি বড় বড় ডিগ্রি আছে, ওখানে তো পড়াচ্ছে শুধুমাত্র কারিয়ার না, ট্রেনিং নিয়ে পড়াচ্ছে, তার সাথে আপনার যোগ্যতা বেশি, আপনার বেতন বেশি। তাহলে আপনার এখানে ছাত্রছাত্রী আসে না কেন? আপনাদের অনেকে খারাপ লাগতেছে। মূল বিষয় হচ্ছে আপনি মানসম্পন্ন পাঠদান করেন, আপনার ছাত্রছাত্রীর অভাব হবে না। বাংলাদেশের জনসংখ্যা কি মাইনাসে আছে নাকি যে ছাত্রছাত্রী আসবে না? এটা তো কানাডা না। কানাডায় যাবেন, সেখানে সাদা চুল বেশি, মানে পাকা চুল, স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। কারণ তারা ওই জন্ম নিয়ন্ত্রণ বেশি করতে করতে এখন তাদের জাতিটাই ধ্বংস হয়ে, মানে নিশ্চিহ্ন হয়ে যাবে এক সময়। যেটাকে রক্ষার জন্য আমরা আপনাদেরকে ডাকে, মানে ওই যে নেয় মাইগ্রেশন, অভিবাসন। আচ্ছা সেটা ভিন্ন চ্যাপ্টার। আমাদের দেশে তো জনসংখ্যার অভাব নাই যে আপনার ছাত্রছাত্রী আসবে না। মূল বিষয় হচ্ছে আপনার মাদ্রাসায় এসে তারা তাদের কাঙ্ক্ষিত মানের পাঠ পাচ্ছে না, যে কারণে আপনাদের মাদ্রাসার প্রতি বিমুখ হচ্ছে। এটা হলো চরম বাস্তবতা, চরম বাস্তবতা। তাহলে কি করতে হবে? আমাদের মানসম্পন্ন পাঠদান করতে হবে। তাহলে দেখবেন আপনার নুরানিতে যা পড়ানো হয় সেটি যদি আপনার মাদ্রাসায় পড়ানো হয়, সেটি যদি আপনার মাদ্রাসায় শিক্ষা পায়, তাহলে কেন নুরানিতে যাবে বেশি বেতন দিয়ে পড়তে? যাবে না। আপনি এখানে আসবে। উদাহরণ আমি দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, পাবেন। উদাহরণ দিচ্ছি, দু একটা মাদ্রাসার নাম না বললেই নয়। আপনারা বেসরকারি মাদ্রাসা, সারা দেশে 3টে সরকারি মাদ্রাসা আছে, আর কিছু মাদ্রাসা আছে প্রাইভেট। প্রাইভেট বোঝেন কি কেউ? প্রাইভেট কি? বেসরকারি প্রাইভেট পার্থক্য কি? বেসরকারি হচ্ছে আপনার নামে বেসরকারি, কিন্তু 100% বেতন পান, বাড়ি ভাড়া ভাতা কম পান, কিন্তু 100% মূল বেতন পান না, তারপরে নাম বেসরকারি আছে। আমরা বেসরকারিটাকে আগে বে শব্দটা বাদ দেওয়ার চেষ্টা করতেছেন, সংগ্রাম করতেছেন। আচ্ছা, প্রাইভেট হচ্ছে ওই সমস্ত প্রতিষ্ঠান যারা সরকারের কোনো অনুদান, সরকারের কোনো বেতন পায় না, না শুধু নেয় না, তারা 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিতভাবে অঙ্গীকার করেছে যে আমরা কোনো দিন এমপিও চাবো না। ভাড়া নিয়ে তারা চালাচ্ছে হাজার হাজার স্টুডেন্ট, ছাত্রছাত্রী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়ায়। কারণ কি? তাদের আস্থা আছে যে এখানে দিলে মানুষ হবে। আমাকে কয়েকটা সায়েন্স ফেয়ার, মানে সায়েন্স ফেয়ারে তারা ইয়ে করেছিল, বিজ্ঞানের কিছু কি বলা হয় স্টল করেছিল, সেই স্টল আমাকে দেখালো। ক্লাস 7-এর ছাত্রীরা কোনো কোনো স্টলে আরবিতে উপস্থাপন করতেছে সায়েন্সের সেই তাদের উদ্ভাবনী, তাদের সেই স্টল উপস্থাপন করতেছে। এটা কীভাবে কী করছে, কি ফায়দা, উপকারিতা। কোনো কোনো স্টলে ইংরেজিতে উপস্থাপন করতেছে, তাদের মুখে ইংরেজি আরবি খই ফুটতেছে। আর এমপিওভুক্ত ফাজিল মাদ্রাসা, কোনো ক্লাসের ছাত্রছাত্রীরা, আমি 9ম শ্রেণীতে পড়ি, আরবিতে বলতে পারে না, ইংরেজিতে শুদ্ধভাবে বলতে পারে না। এই হলো আমাদের অবস্থা। আপনাদের টাঙ্গাইলও কর্তব্য আছে একটা, যখনকার উনি বক্তব্য রাখছেন, আমি তাদের একটা অনুষ্ঠানে আসছিলাম ওই পুরস্কার বিতরণ নিতে। তারা স্বীকৃতি পায় না, সায়েন্স খোলার অনুমতি পায় না, বিগত সময় দেয় নাই।
আমি বললাম যে এটা আমি টাঙ্গাইলি লোক হিসেবে না, এটা তাদের যোগ্যতাই পাওয়া উচিত, তাদের এটা হক, অধিকার দেওয়া হবে, আমি দিয়েছি। আরেকটা মাদ্রাসার কথা বলি, 14 গ্রামের, আমরা কি মানে বিরক্ত হচ্ছেন? 14 গ্রামে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ মাদ্রাসা হচ্ছে কুমিল্লা জেলায়। তার মধ্যে 14 গ্রামে একটা মাদ্রাসা আমাকে নিয়ে গেল। সেই মাদ্রাসাটি 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছে শরীফপুর গ্রামে, শরীফপুর দাখিল মাদ্রাসা। হ্যাঁ, মোত্তালেবিয়া। আচ্ছা, যাই হোক, ওই যে ওনার আবার শ্বশুরবাড়ি ওখানে আর কি, উনি ভালো জানেন। মোত্তালেবিয়া, যাই হোক, দাখিল মাদ্রাসা 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমি ওখানে যাওয়ার আগ পর্যন্ত এই মাদ্রাসাটি 2000 সাল মানে কি 2 যুগ পার হয়ে গেছে, 3য় যুগে পড়ছে পদার্পণ। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠান হিসেবে স্থাপনের পারমিশন নাই, পাঠদানের অনুমতি নাই, স্বীকৃতি তো দূরস্থ। সেখানে গেলাম, ওখানে শিশু শ্রেণী আছে, তাদের হেফজখানা আছে, তাদের আর যা যা দরকার আপনার যে নুরানি সহ, সেখান থেকে 10ম শ্রেণী পর্যন্ত। প্রতিটি ক্লাসে গেলাম, তিল ধারণের ঠাঁই নাই। এক একটা ক্লাসে উপস্থিত 94, 95, 190 জন পর্যন্ত আছে। সেটি ভাগ করছে, অর্ধেক করছে ছাত্রী এক সেকশন, ছাত্র আরেক সেকশন। টোটাল মাদ্রাসার ভিতরে পা ফেলার জায়গা নাই, মানে ওই রুমগুলোর ভিতরে তিল ধারণ ঠাঁই নেই বলেছি, বুঝতে পারছেন। আমি আগেই ওই 14 গ্রামের সকল মাদ্রাসা প্রধানদেরকে ওই মাদ্রাসা ডাকছিলাম, মানে মাদ্রাসা পরিদর্শন করবো এবং শিক্ষকদের মত বিনিময় করবো। আমি তো সকলের সাথে কথা বলতে চাই। সকল ক্লাস পরিদর্শন শেষে আমি সব টিচারদের নিয়ে বসলাম ওই উপজেলার সকল শিক্ষকেরা, মানে অন্য মাদ্রাসা প্রধানরা স্বীকার করলেন এক বাক্যে যে এই মাদ্রাসাটি আমাদের 14 গ্রাম উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। উপজেলা ভিত্তিক কোনো প্রতিযোগিতা হলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর কেউ পুরস্কার নিতে পারে না, কোনো মাদ্রাসা পারে না এদের সাথে। অথচ এই মাদ্রাসাটিকে বিগত সময়ে পারমিশন দেয় নাই। আমি বললাম যে অন্য মাদ্রাসার মাধ্যমে পরীক্ষা দেয়, বললাম যে আপনার সন্তান জন্ম দেন, লালন পালন করেন, বড় করেন, বড় হইয়া পরিচয় দেয় চাচার, বাপের পরিচয় দেয় না। বিষয়টা তো তাই, সেটা আমরা পারমিশন দিয়ে দিছি। তাহলে আমি এই দুটো চিত্র এই জন্য বললাম যে আমরা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ছাত্র নাই, ক্লাসের মান খারাপ, পড়ছে না, ক্লাসে আসতেছে না, অনুপস্থিত। আর যাদের বেতন নাই, কিছু নাই, নুরানি দিয়ে উদাহরণ দিলাম, সেখানে ছাত্রছাত্রী যায়। এই কারণটা কি? কারণটা হচ্ছে আমরা আস্থা হারিয়েছি অভিভাবকের কাছে, শিক্ষার্থীদের কাছে। সেই আস্থাটিকে ফিরিয়ে আনতে হবে না হবে না? হবে। হওয়ার জন্য আমি কিছু পরামর্শ দেব। 1 নম্বর, মাদ্রাসা প্রধান যারা আছে তাদের প্রধান দায়িত্ব হচ্ছে টিচার সময় মতো আসে কিনা, সকল ক্লাস ঠিক মতো হচ্ছে কিনা, এটা হলো প্রধান দায়িত্ব। আমি বলি যে প্রিন্সিপাল বা সুপার যারা আছেন তারা হচ্ছেন ম্যানেজার। আপনার ব্যাংকে যান, ম্যানেজার দেখেন না? ম্যানেজার কি খুব বেশি কাজ করে না? কাজ করে কেরানিরা ডেস্কে। ম্যানেজার বসে থাকে ওই যে কাজ ঘেরা জায়গায়, আর খেয়াল করে যে কোন জায়গায় কিভাবে কাজ হচ্ছে, ঠিক কিনা? আপনি হলেন ম্যানেজার, মাদ্রাসা প্রধান। আপনার ক্লাস থাকবে, ক্লাস নিতেই হবে, সেটা সংখ্যায় কম অন্যের চাইতে, যেহেতু আপনার অফিসিয়াল কাজ করতে হয়। কিন্তু আপনি ক্লাস বিমুখ হওয়া যাবে না, আপনার ক্লাস থাকতে হবে। ওটাও নীতিমালায় বলা আছে আপনি কটা ক্লাস নেবেন, ভাইস প্রিন্সিপাল কটা ক্লাস নেবে। কারণ আপনি যদি ক্লাসে না যান, ছাত্রছাত্রীর সমস্যা আপনি বুঝতে পারবেন না, কোন শিক্ষক কেমন পড়ায় সেটা আপনি জানতে পারবেন না। এটি নিশ্চিত করবেন, ক্লাস রুটিনটা ঠিক করবেন। মাদ্রাসা অধিদপ্তর কর্তৃক নির্দেশিত একটি নীতিমালা আছে, ক্লাস ডিউরেশন কতটুকু হবে একেবারে লিখিত আকারে বলা আছে, সেই অনুযায়ী আপনারা সাজাবেন এবং এটি নিশ্চিত করবেন শিক্ষকদের ব্যাপারে। 2 নম্বর হচ্ছে ক্লাস শিক্ষকদেরকে বলছি, যারা ক্লাস শিক্ষক আসেন না আপনারা বলে দিবেন মাদ্রাসা প্রধানরা আসেনি।
প্রতিটি ক্লাসে তো একজন ক্লাস টিচার আছে। মনে করেন 50 জন স্টুডেন্ট আছে একটা ক্লাসে, হাজিরা খাতার শুরুতে অথবা শেষে কয়েকটা পৃষ্ঠা নেবেন সংখ্যা অনুপাতে। সেখানে ছাত্রছাত্রীর নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা, পাশাপাশি বাবার ফোন নাম্বার, মায়ের ফোন নাম্বার, এবং ছাত্র যদি সিনিয়র হয়, অনেকেই তো এখন মোবাইল ব্যবহার করে, তাদের মোবাইল নাম্বার লাগবে, 3টা মোবাইল নাম্বার থাকবে আর ঠিকানা সহ। ছাত্র ক্লাসে না আসলে ডিজিটাল হাজিরা সিস্টেম করতে পারলে তো এটা চলে যাবে সাথে সাথে মেসেজ গার্ডিয়ানের কাছে, যে নাম্বারটা জমা থাকবে যে ছাত্র আসে নাই। আর এটা অনেকেই বাস্তবায়ন করতে পারেন নাই। তারা যেটি করবেন সেটা বলতেছি, সেটা হচ্ছে ওই ছাত্রছাত্রী এবং অভিভাবকের সাথে ফোনে কথা বলবেন, আজকে আসো নাই কেন, বা আপনার সন্তান আসে নাই কেন। 1 দিন 2 দিন ফোন দিলেন কাজ হচ্ছে না, ওই শ্রেণী শিক্ষক ওই স্টুডেন্টের বাড়িতে চলে যাবেন। এইটা আমি একটা নতুন কথা বলতেছি, এটা কি অসম্ভব কিছু? আপনি যদি আপনার স্টুডেন্টের বাড়িতে যান খোঁজ নেওয়ার জন্য যে কেন সে আসে নাই, তার অসুখ হয়েছে নাকি সে রাস্তায় এসে আহত হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, নাকি সে কোনো ইপটিজিংয়ের শিকার হয়েছে, এটি জানার জন্য যদি আপনি কোনো স্টুডেন্টের বাড়িতে যান, তাহলে আপনার ইজ্জত নষ্ট হবে না বাড়বে? আপনার ওই গার্ডিয়ানকে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে যে আপনি এখানে মাতাবরি করতে আসছেন কেন, খবরদারি করতে, বাড়িতে কি আপনার এই কথা বলবে? বরং তার সাধ্য মতো আপনাকে আপ্যায়ন করবে, অন্তত 1 কাপ চা খাওয়াবে, এখন আম কাঁঠালের সময় 2 কোষ কাঁঠাল খাওয়াই দিবে, ঠিক কিনা? এবং আপনি ওখানে যাওয়ার কারণে ওই পাড়ায় সাড়া পড়ে যাবে যে মাদ্রাসার হুজুর আসছিলেন ছাত্রছাত্রী খোঁজ নেওয়ার জন্য, কেন সে অ্যাবসেন্ট। এই কাজটি করলে কি উপস্থিতি বাড়বে না কমবে? এরপরে হলো যে আসলো ছাত্রছাত্রী, তার জন্য আপনি মানসম্পন্ন পাঠদান করেন। আদান শুরু হয়েছে, আপনারা 2-1 জনে জবাব দিন। মানসম্পন্ন পাঠদান করতে হবে। মানসম্পন্ন পাঠদানের জন্য প্রথম শর্ত হচ্ছে আপনি যে ক্লাসে যাচ্ছেন আপনি এটি একটি পাঠ পরিকল্পনা করবেন। পাঠ পরিকল্পনা লিখিতই হতে হবে, আমি সেটা বলছি না, সেটি ক্লাস অনুপাতে। আপনি অনেক অভিজ্ঞ, 10 বছর যাবত একটা সাবজেক্ট এক ক্লাসে পড়ান, আপনি সব মুখস্থ, তারপরেও আপনি ওই বই বাইর করে ক্লাসে যাওয়ার আগে কমপক্ষে 10 মিনিট একটু দেখেন যে আমি আজকে এই চ্যাপ্টারটা পড়াবো, এখানে একটি জটিল একটা বিষয় আছে, এই বিষয়টি বোঝানোর জন্য আমি এই উদাহরণ দিব, এই গল্পটা বলবো। এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে, এইভাবে 10 মিনিট প্রস্তুতি নিয়ে যদি আপনি কোনো ক্লাসে যান, তাহলে সেই ক্লাসটি কি প্রস্তুতিবিহীন যাওয়ার চাইতে ভালো হবে না? আর সিনিয়র ক্লাসগুলিতে কোনো কথাই নাই। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমাদের ওস্তাদেরা তো মোতালেয়া না করে ক্লাসে আসতেন না, আমরাও নিজেরাও ছাত্ররা মোতালেয়া করে যেতাম। সেই অভ্যাসটা তো আমাদের আনতে হবে, নিজেরা করলে সে ছাত্ররা শিখবে। এটি কি করা অসম্ভব? তাহলে আমরা যদি মানসম্পন্ন পাঠদান করতে পারি, পাঠদানটি যদি ক্লাসে শ্রেণীকক্ষে আনন্দদায়ক হয়, ছাত্রছাত্রী যদি এনজয় করে আপনার ক্লাসটাকে, তাহলে তো সে পাগলের মতো ছুটে আসবে আপনার ক্লাস করার জন্য। কোনো কারণে একদিন যদি সে অ্যাবসেন্ট থাকে, অসুস্থতার কারণে বা যে কোনো কারণে, তাহলে সে তো পাগল পারা হবে যে স্যারে আজকে কি পড়াইছেন, তার বন্ধু বান্ধবদের কাছে খোঁজ নেবে এবং আপনাকে বলবে স্যার আমি এই কারণে আসতে পারি নাই, আমার জন্য দোয়া করেন, আমি অসুস্থ। আপনার ডেইলি তো তার বাড়িতে যেতে হবে না। আমি যে বাড়ি যাওয়ার কথা বলছি, আপনাকে কি সারা বছরই ঘুরতে হবে একজনের বাড়িতে? কিন্তু এই কাজটি শুরু করেন, কি আপনারা কি শুরু করতে পারবেন? এটা শুরু করেন, দেখবেন ছাত্রছাত্রী অভাব হবে না, উপস্থিতি বাড়বে। তারপরে মানসম্পন্ন পাঠদান নিশ্চিত করতে পারলে আপনার পাশের হার নেওয়া চিন্তা করা লাগবে না। আমাদের যেটি সমস্যা, আরেকটি গোমর কথা বলি, গোমর কথা বলতে আপনারা সবাই জানেন, হয়তো আমাদের বিশেষ অতিথি মহোদয় জানেন না, এই জন্য যদি উনি যেহেতু আমাদের লোক সেই জন্য বলতেছি নির্দ্বিধায়। সারা বছর ক্লাস হয় না, ছাত্রছাত্রীরা আসে না। আপনি মনে করেন আমি চাকরি করছি, মাস গেলেতে বেতন পাই, আর তুই যদি না আসোস আমার কি পড়াইতে বাধ্য? আমার তো ঠেকা যে বাড়িতে যে আনতে হবে, যে আসবে আমি তাকে পড়াবো। আপনি চাকরি করেন, কিন্তু যখন পরীক্ষার সময় আসে, ছাত্র টেস্ট পরীক্ষাও দেয় নাই, পাশের তো প্রশ্নই আসে না, আপনার তখন মাথায় চিন্তা যে ছাত্র তো খাতায় নাম আছে 20 জনের, এইটি যদি ফর্ম ফিল আপ না করাইতে পারি
পাস যদি মোটামুটি এই সংখ্যক না হয় তাহলে তোমার এমপিও অ্যাটর্নি লাগবে, আমার মাদ্রাসার স্বীকৃত নবায়ন্ত বোর্ডে দৌড়াইতে হবে চেয়ারম্যানের কাছে। এই চিন্তায় আপনি অস্থির, ছাত্র ছাত্রীকে জামাই আদর করে নিয়ে এসে দরকার হলে সুপার নিজের টাকা দিয়ে সেটা ফর্ম ফিল আপ করাই দিবে, এরপরে অ্যাডমিট কার্ডের সময় টাকা আদায় করবে। হ্যাঁ, সেটা পরের বিষয়। হ্যাঁ, এই কামটি করে। আর পরীক্ষার হলে ছাত্রদেরকে ঢুকানোর পরে ছাত্রছাত্রীর চাইতে টিচারের ঘাম ছুটে যায়, টেনশন বেশি। ছাত্র পাস করার জন্য নিজের যেটুক না গরজ, তার সে গরজ হলো টিচারের। এজন্য তাকে দরকার নগদ সাপ্লাই করবে, বলে দেবে দাঁড়ায় দাঁড়ায়। কি এগুলো কি প্র্যাকটিস আছে না নাই? আস্তে আস্তে বলতেছেন, কারণ সবাই তো কাজ করেন না, কাজে জোরে হওয়ার কথা না। আমি সবার কথা বলতেছি না, কিন্তু এই কিছু সংখ্যক আছে কি না? তাহলে আপনি যে ছাত্রকে ধরে এনে জোর করে ফর্ম ফিল আপ করে সেন্ট আপ করলেন এবং পরীক্ষার হলে গিয়ে নকল সাপ্লাই করলেন, এই ছেলে আপনাকে সারা জীবন অভিশাপ দিবে। কারণ আপনি সার্টিফিকেট জোর করে গলায় ঝুলাই দিলেন, এটাতে কোনো কথা চাকরি পাবে না, কারণ তার যোগ্যতা নাই। আপনাকে সারা জীবন অভিশাপ দিবে যে এই ফাঁকিবাজ, আরও একটা খারাপ গালি দিবে, সেটা বললাম না এই পরিবেশে, যে এই ফাঁকিবাজ আমার জীবনটাকে ধ্বংস করেছে, সারা বছর কোনো খোঁজ নেয় নাই, পড়ায় নাই ঠিকমতো, ফাঁকিবাজি করছে, ব্যবসা করে বেড়াইছে, আর আমাদেরকে নকল সাপ্লাই করে পাশ করে একটা সার্টিফিকেট ধরায় দিছে যে এটি আমার জন্য গলার কাটা। আপনি যার জন্য চুরি করলেন সে সারা জীবন আপনাকে চোর বলবে, ঠিক কি না? আচ্ছা, আর যদি আপনি ওই পেরেশানিটা আগে করেন যে ছাত্রকে কীভাবে মানুষ করা যায়, যোগ্য রূপে গড়ে তোলা যায়, তাদেরকে স্বপ্ন দেখানো যায়, স্বপ্ন বাস করা যায়, তাদের মনে কনফিডেন্স বিল্ড আপ করা যায় যে তুমি তো দেশ স্বাধীন করেছো, তুমি এখন বৈষম্যমুক্ত হয়েছো, তোমার সার্টিফিকেট দিয়ে তোমার মূল্যায়ন হবে, তোমার যদি যোগ্যতা থাকে, এই যোগ্যতা অর্জন করো, তোমার ইয়ে থেকে, তোমার কি বলা হয়, জায়গা থেকে কেউ তোমাকে চ্যুত করতে পারবে না, বিচ্যুত করতে পারবে না, ছিনে নিতে পারবে না তোমার অধিকার। এই স্বপ্ন, এই কনফিডেন্স, এই মনোভাব, এই আত্মবিশ্বাস যদি তার মধ্যে জাগাতে পারেন, তাহলে সে ক্লাস করবে, ক্লাসটি যদি এনজয়েবল হয় এনজয় করবে এবং রেগুলার ক্লাস করবে। এই ছাত্র আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, আপনার মৃত্যুর পরেও সে দোয়া করবে, ঠিক না? আর উল্টাটা তো বললামই, মৃত্যুর পরে না দুনিয়াতেই লানত দিবে, আখেরাতের কথা তো আছেই। আচ্ছা, আপনাদেরকে সবাই ওলামায়ে কেরাম, আমি একটা মাসালা জিজ্ঞেস করি, নকল করা কি হালাল না হারাম? এটাকে সহযোগিতা করা কি হালাল না হারাম? আমার তো আর ফতোয়া দেওয়ার দরকার নাই, এখানে তো এজমা হয়ে গেল। বিপরীত মত কারো আছে যে নকল করা হালাল, এরকম মত কারো আছে? কি আপনি হাত তুলছেন নাকি কাজ ফাঁসিয়েছেন? কোনটা? মোবাইলে কথা বলতেছে। আচ্ছা, তার মানে এখানে কোনো দ্বিমত নাই হারাম হওয়ার ব্যাপারে। তাহলে এই কাজটি যারা করে, নকলে সহযোগিতা করে, তারা কি হালাল করে না হারাম করে? তা হারাম করে সেরে তার রেজেক কি হালাল হবে? হারাম রেজেক খেয়ে কি জান্নাতে যাবে? এই হাদিস তো আপনার পড়ান। তাহলে আমাদের লাস্ট ডেস্টিনেশনটা কি, জাহান্নাম না জান্নাত? জান্নাতে গিয়ে আমরা নকল সাপ্লাই করে জান্নাতে যেতে পারবো? তখন আপনারা অনেকেই এটাকে কি বলা হয়, মান্তিকি পেঁচ খাটায়া, কি বলে ওটার কি, হিলা সাজি করে, তারপরে কিয়াস করে, যুক্তি দিয়ে দাঁড় করার চেষ্টা করে যে নবীর ঘর, মসজিদ, মাদ্রাসা, এটাকে টিকিয়ে রাখতে হবে দিনই স্বার্থে, দিনই প্রতিষ্ঠান, কাজেই পাশের হার তো বাড়াতে হবে একটু, এমন সেমন করে হলেও। এই যে তো ইনিয়ে বিনিয়ে জায়েজ করার জন্য যারা চেষ্টা করে, তাদের জায়গা কি জান্নাতে হবে না জাহান্নামে হবে? আমি আর কিছু না বলি, আপনারাই বলেছেন। অতএব লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সবাই ওলামায়ে কেরাম, সময় কম, আজান হয়ে গেছে, এই জন্য আর আমি বিস্তারিত বলছি না। আমরা মানসম্পন্ন পাঠদান করতে চাই, পরীক্ষার মতো নিতে চাই, এবং তৃতীয় ধাপ হচ্ছে খাতা দেখে নাম্বার দিতে চাই। বিগত সময়ে আপনারা খাতার জন্য গেছেন, বলা হয়েছে মোটামুটি লেখলে পরে ফুল নাম্বার দিয়ে দেবেন, বলে নাই? 20 পাইলে তারা 33 বানায় দিবেন, 70 পাইলে 80 বানায় দিবেন, বলে নাই? নাকি মিথ্যা বলতেছি? এইটা তো আগেই বললাম, লাখ বেলকে লাখ বলে চাপায় দিছে যে পাশের হার বেশি দেখতে চাই, এই জন্য তারা বলেছে। আপনাদের মধ্যে যারা বেশি বিবেকবান
তারা খাতা দেখা বাদ দিয়েছেন, যে এইভাবে তো খাতা দেখা যায় না। এরপরে যারা খাতা আনছে তারা পড়া বাদ দিয়েছেন, যে পড়ে লাভ কি, আমার তো নাম্বার সবারই দেওয়া লাগবে। বলে দেওয়া হয়তো নাম্বার বেশি দেওয়ার কারণে কিন্তু কেউ শোকজ খায় না, নাম্বার কম দিলে কিন্তু শোকজ খাবেন, খাতাও পাবেন আর টাকাও পাবেন না। এই যে বলেন এই কথা বলছি, আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। দাখিল পরীক্ষা শেষ হয়েছে, মূল্যায়ন চলছে। দাখিল পরীক্ষার আগে, পরীক্ষার মাঝামাঝি এবং এই যে আলেম পরীক্ষার প্রস্তুতিমূলক মিনিস্ট্রিতে, সেখানে আমাদের শিক্ষা উপদেষ্টা সহ আমাদের সচিব সহ আমরা বসেছি, মূল্যায়ন হয়েছে, বলা হয় পর্যালোচনা হয়েছে। দাখিল পরীক্ষা যা হয়েছে, উই আর নট স্যাটিসফাইড, এটা হচ্ছে আমাদের কথা, এটা সচিবের কথা, এটা আমাদের উপদেষ্টার কথা, মহোদয়ের কথা, আমারও কথা। আমরা সন্তুষ্ট নই। আমরা যে মানে পরীক্ষা নিতে চাই সেই মানে নিতে পারিনি। ওভারঅল বলছি, সবার কথা না, সেই মানে পরীক্ষা নিতে পারি নাই। অনেক জায়গায় অঘটন ঘটেছে, ঘটে নাই? ঘটেছে। এবং সেখানে অ্যাকশনও হয়েছে, এখনও জেলে আছে কেউ কেউ। ভুয়াপুরে তো আমার বাড়ির সবচেয়ে কাছের এক কেন্দ্র, সেখানে কাণ্ড আপনারা জানেন, ওইটা আর আমি এখন বলতে চাচ্ছি না, যেহেতু সময় কম। সারা দেশ থেকে পরীক্ষা চলাকালীন ডিসি, এডিসি, ইউনো মহোদয়রা আমার সাথে ফোনে কথা বলেন, যেখানে সমস্যা হয়, স্যার এই সমস্যা হয়েছে, কী করব। একটা কেন্দ্রে খবর আসলো, ডিসি ফোন করলেন বিকালে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে 1:30টার দিকে ফোন করলেন যে স্যার, একটা কেন্দ্রে একটি কক্ষে সকল স্টুডেন্ট এমসিকিউ খ সেটে উত্তর দিয়েছে। এটি কেমনে হলো? আপনারা কিন্তু বুঝে ফেলছেন, বোঝেন নাই কেমনে হয়েছে, বোঝেন নাই? ডিসি মহোদয় বুঝতে পারেন না, কারণ ওনার ব্রেন তো ওইরকম ক্রিমিনাল না, উনি বুঝতে পারেন নাই। বলে স্যার এটা কেমনে হলো? আমি তো বুঝে ফেলছি, বুঝে বললাম যে শোনেন, ওই রুমে যারা দায়িত্ব পালন করছে এবং কেন্দ্র সচিব, এই কয়জনকে আপনি কাস্টডিতে নেন, জিজ্ঞাসাবাদ করেন, পেয়ে যাবেন। আর আমি তো ওনার এই কথা বলতে পারি না যে এইভাবে করছে। যেটি ঘটেছে বাস্তবতা হলো এই, কোশ্চেন দেওয়ার পর ওই রুমে যারা দায়িত্ব পালন করেছে তাদের ছাত্রকে সতর্ক করেছে, এই শোনো, তোমরা যে কোটি পাও না কেন, আমি যা বলি তাই করো, সবাই উত্তর শিট ধরো, সবাই লেখো খ, মানে সেট কোডের জায়গায় খ লেখো আর বৃত্ত ভরাট করো, তারপর আমি যা বলি সেই অনুযায়ী আনসার করো। 1 ক, 2 গ, 3 ঘ, ঠিক দাও, পরে বৃত্ত ভরাট করো। মানে 30 মিনিটের কাজ 10 মিনিটের শেষ। তা না হলে একটা রুমের ভিতরে 100 জন পরীক্ষা দিলে ওই রুমে খ সেটের খাতা, মানে কোশ্চেন গেছে তো 25টা, তাই তো, 4টে সেট, খ সেটের প্রশ্ন গেছে 25টা, 100 জনের 25টা বাইল থেকে। আমি যা বললাম এর বিপরীত বা এর বিকল্প কোনো পন্থা আছে? এই কাজটি কারা করেছে? মঙ্গল গ্রহ থেকে কেউ এসে করে দিয়ে গেছে, না ইন্ডিয়া থেকে এসে করে দিয়ে গেছে, না পাকিস্তান থেকে? আমাদের শিক্ষকেরাই করেছে। আমি এই জন্য কথাটি বলি এইভাবে, যে আমার বেড়ায় যদি ক্ষেত খায়, আমি ফসল কি বাড়িতে আনতে পারবো? পারবো না। ওই বেড়া কিন্তু এখন জেলে আছে, এবং যেখানে যেখানে সমস্যা হচ্ছে আমরা সেই কেন্দ্র বাতিল করছি, এবং সংশ্লিষ্ট শিক্ষকদেরকে আমাদের বোর্ডের পক্ষ থেকে যেগুলো মানে অ্যাকশন নেওয়ার সুযোগ আছে সেগুলো আমরা নিচ্ছি। এটা একটু মুভ করে দেওয়া যায় না? সেটার ব্যবস্থা করছি, সেটা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওলামায়ে কেরামকে জেলে যেতে হবে কেন? কেন জেলে যেতে হবে? আমরা কি এই আয়াতে বিশ্বাসী না? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই আয়াতে বিশ্বাসী না? হ্যাঁ, ঈমান আছে কিন্তু ইয়াকিন নাই। যারা এই কাজ করে তাদের জন্য বলছি, আপনাদেরকে বলছি না, আমি ওভারঅল কথা বলছি। আমরা চাই পরীক্ষার মতো হবে, খাতা দেখে নাম্বার দেওয়া হবে। ইতিমধ্যে আপনারা যারা এক্সামিনার হিসেবে ঢাকায় গিয়েছেন আমার বক্তব্য শুনেছেন। সেটি হচ্ছে, আমরা এক্সামিনারকে বলি আপনারা প্রত্যেকে এক একজন বিচারক, আপনার বিচারের রায় লেখার জন্য নথি নিয়ে বসে। আপনার নথি হচ্ছে একজন ছাত্রের সারা বছরের অর্জিত জ্ঞান, নির্দিষ্ট সময়ের ভিতরে লিখিতভাবে উত্তরপত্র লিখেছে, আপনি সেটি পুঙ্খানুপুঙ্খ অক্ষর অক্ষরে পড়বেন, পড়ে আপনি বিচার করবেন যে সে কত পেতে পারে। আপনার বিবেক অনুযায়ী আপনি স্বাধীনভাবে লিখবেন, আপনার উপরে কোনো প্রেশার নাই যে নাম্বার বেশি দিতে হবে। কি এই মেসেজ পান নাই আপনারা? পাইছি। তাহলে আমার এই বক্তব্য শুনে অনেক জায়গায় প্রশ্ন করে, স্যার যা বলতেছেন
যেভাবে পরীক্ষা হবে আর যেভাবে মূল্যায়ন হবে, আমার মাদ্রাসার যদি 100% পাশের শূন্য হয়, তাহলে আমার এমপিওর কি হবে? কত বড় চিন্তা, মহৎ চিন্তা, কত মহৎ চিন্তা। এমপিওর কি হবে? আমি বলি যে ভাই, এক কাজ করেন, আপনারা যারা শিক্ষক আছেন সবাই দাবি তোলেন যে আমরা যারা এনটিআরসির মাধ্যমে অথবা যে কোনোভাবে আমরা শিক্ষক হয়েছি, আমরা এমপিভুক্ত হয়েছি, আমরা 100% যাবতীয় সুবিধা চাই, যেটা আমি আপনার সাথে আগে একমত হয়ে নিয়েছি, তারপর বলতেছি 100% সুযোগ সুবিধা চাই, বাড়ি ভাড়া থেকে নিয়ে সকল কিছু। এবং আমাদের কোনো প্রশ্ন করা যাবে না আমরা ক্লাসে যাই কিনা, পড়াই কিনা, ছাত্রদেরকে বুঝাই কিনা, পাশ করে কিনা, বরং আমরা 100% সুবিধা চাই সকল কিছু। তখন চোখ মুখ চিন্তা করে জানে এটা কী বলতেছে চেয়ারম্যানে। আসল কথা হচ্ছে আপনার 20, 25, 30 জন স্টুডেন্ট পরীক্ষা দেবে, নকল করতে না পারার কারণে, ভালোভাবে পড়ে নাম্বার দেওয়ার কারণে একজনও পাস করবে না। আপনার সেই কুচিন্তা মাথায় আসলো কেন? এটা আমি দুশ্চিন্তা না বলে কুচিন্তা বলি। তার মানে আপনি সারা বছর কি করেছেন? আপনার সাথে ছাত্রের কোনো সম্পর্ক নাই, আপনি পরীক্ষা পড়ান নাই, আপনি টেস্ট পরীক্ষা নেন নাই, আপনি নকল সাপ্লাই করে পাশ করানোর জন্য ধান্দায় আছেন যে পাশের হার বাড়াইতে হবে। আমি আপনাদের কাছে অগ্রিম বলে যাচ্ছি, গত বছর দাখিলের পাশের হার ছিল 86, এবার কিন্তু 86 হবে না। ইতিমধ্যে আমার বক্তব্য বুঝতে পারছেন। আমি এক্সামিনার থেকে স্বাধীন করে দিয়েছি যে আপনাদের কাছে কোনো প্রেশার, কোনো প্যারা নেবেন না, আপনারা পড়ে নাম্বার দিবেন, যার যা প্রাপ্য তাই। এটাই হলো ইনসাফ। বেশি দিলেও জুলুম, কম দিলেও জুলুম, যার যার প্রাপ্যতা অনুযায়ী দিবেন। এতে পাশের হার 40 না 50 না 60, এটি নিয়ে আপনার কোনো মাথা ব্যথার কারণ নাই। কথাটি কঠিন হয়ে গেল। এই জন্য বলছি অগ্রিম যে দেখবেন রেজাল্ট গত বছরের চাইতে পাশের হার কম হবে, কোনো সমস্যা নাই, আগামী বছর বাড়বে ইনশাল্লাহ। ছাত্রছাত্রীদের কাছে যখন মেসেজ যাবে যে ক্লাস না করলে, পড়াশোনা না করলে ভালো পরীক্ষা দেওয়া যায় না, আর ভালো পরীক্ষা না দিলে ভালো রেজাল্ট হয় না, এই মেসেজটি যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন এবং ওই যেটা বললাম ছাত্রদেরকে যদি আপনি উদ্বুদ্ধ করতে পারেন, কনফিডেন্স বাড়াতে পারেন, আপনি যদি আপনার পক্ষ থেকে প্রস্তুতি নিয়ে ভালো ক্লাস নিতে পারেন, অবশ্যই পাশের হার বাড়বে, ভালো রেজাল্ট হবে, সব কিছুই হবে। আমি এই কথাটা এইভাবে বলি যে আপনি ছায়ার পিছনে না দৌড়ে আপনি দৌড়ান আপনার কাজে, ছায়া আপনার পিছনে পিছনে যাবে, ছায়া আপনার পিছনে পিছনে যাবে। আপনি যদি ভালো পাঠদান করেন, ছাত্র যদি ভালো লেখাপড়া করে, ভালো পরীক্ষা দেয়, তাহলে পাশের হারও বাড়বে, পাশের কোয়ালিটিও বাড়বে, সবই বাড়বে। আপনাদের অনেক কথা বলে ফেলেছি, কেউ কেউ প্রশ্ন করেছেন, সত্য দেখি। কাজ হচ্ছে না। একজন প্রশ্ন করেছেন, সকল মাদ্রাসা শিক্ষকদের স্বল্পতা রয়েছে, এনটিআরসি কর্তৃক শিক্ষক নিয়োগ বিলম্ব হচ্ছে, এ ব্যাপারে চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতা। এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে, লাস্ট 4 তারিখের মধ্যে রেজাল্ট হয়েছে, আপনারা জানেন। এখন যে এনটিআরসি এর মধ্যে যে পদ্ধতিতে নিয়োগটা হচ্ছে, এটি বাছাই করতে গেলে তো একটু সময় লাগবে, এটা আপনাকে মানতে হবে। তবে অত্যন্ত নিরপেক্ষভাবে এখন শিক্ষক নিয়োগ হচ্ছে, এটা আপনারাই সাক্ষী দিবেন। এখন যারা নিয়োগ পাচ্ছে এনটিআরসি এর মাধ্যমে সরাসরি সুপারিশপ্রাপ্ত হয়ে, তাদের কোয়ালিটি ভালো না খারাপ? আর বিগত সময় যেগুলো টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে, খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থার মধ্যে আমার অভিজ্ঞতা আছে আর কি। যাই হোক, এখানে আমরা কিছু সংস্কারের চেষ্টা করছি, প্রস্তাব দিচ্ছি, বিশেষ করে পদ্ধতিগত বিষয়ে। প্রথমে একটা আপনাদের হয় প্রিলিমিনারি টেস্ট, প্রিলিমিনারি টেস্টে সেখানে শুধু জেনারেল লাইনের প্রশ্ন করা হয়, ঠিক কি না? হ্যাঁ, বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, তারপরে সাধারণ জ্ঞান ইত্যাদি। আমি এনটিআরসির চেয়ারম্যানের সাথে কথা বললাম যে একজন মাদ্রাসার শিক্ষক কামেল পাস অথবা আরবিতে পড়ে আসছে, সে আরবি প্রভাষক হবে, সে তো পাটিগণিত পড়াবে না, কেন তাকে এই হায়ার ম্যাথের জিনিস জানতে হবে? হয় না, এটা তো সাধারণ জ্ঞান হিসেবে সবারই লাগবে। আমি বলি হ্যাঁ, ভালো কথা, তাহলে সবার জন্য আরও কিছু সাধারণ জ্ঞান যুক্ত করেন। সেটি হচ্ছে প্রত্যেক ধর্মের জন্য ধর্মীয় কিছু প্রশ্ন করেন, যে নামাজের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, এটা কি সাধারণ জ্ঞানের মধ্যে হয় না?
মালদ্বীপের রাজধানী কোথায় এটা জানি যে উপকার, তার চাইতে কি নামাজে ফরজ করাটা সে জানি উপকার বেশি কিনা? হ্যাঁ, তাহলে মালদ্বীপের রাজধানী কোথায় সেটা মুখস্থ করে সে আমাকে পরীক্ষা দিতে হবে, এটা জানা ভালো, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু এটার সাথে একজন আরবি প্রভাষকের কি সম্পর্ক? অথবা যে গণিত পড়াবে তার কি সম্পর্ক? হ্যাঁ, জেনারেল নলেজ সবার থাকা দরকার আছে। তাহলে কি এগুলো জেনারেল নলেজের মধ্যে পড়ে না ধর্মীয় বিষয়? আমরা সেটা চেষ্টা করতেছি কিছু পরিবর্তন আনার জন্য। আমি এখন আপনাদেরকে কিছু, এতক্ষণ তো খারাপ কথা বললাম, কিছু ভালো কথা বলি। ভালো কথা বলতে আপনাদের অনেক দাবি দেওয়া বলেছেন, তবে দাবি দেওয়ার ক্ষেত্রে আমার কিছুটা মানে হাসি পেয়েছে বলতে আপনারা খারাপভাবে নিয়েন না। সেটি হচ্ছে, আপনি যে দই কিনতে যান, চিনেন তো সবাই, দই কিনতে গেলে কি কামারের কাছে গেলে হবে? হ্যাঁ, দইয়ের বায়না দিতে হলে তো গোয়ালার কাছে যেতে হবে, বা যে দই বানায়। আপনি কামারের কাছে তো দইয়ের বায়না দেওয়া যাবে না। যা যা দাবি করছেন অধিকাংশ হচ্ছে আমার সাথে রিলেটেড না। হ্যাঁ, আপনাদের বিভিন্ন সমস্যা আছে, স্কেলের সমস্যা আছে, স্কুলের সাথে কলেজের সাথে আপনাদের সাথে বেশ কিছু বৈষম্য আছে, এগুলো আমি জানি। আপনারা অনেকগুলি বলেন না, তার সাথে আমি বেশি জানি। এই সমস্ত বৈষম্য তো ছিল, আমি তো আগে বলেছি। সেই বৈষম্য দূর করার জন্য এটি এত পরিমাণে বেশি, এটা সময় লাগতেছে, কাজ চলছে, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের কাজ চলছে। এটা হবে ইনশাল্লাহ পরিবর্তন, আমরা আশা করি যে পজিটিভ পরিবর্তন হবে। এক কথা বললাম, আপনারা উপবৃত্তির কথা বলেছেন, পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে বৃত্তি চালু হবে ইনশাআল্লাহ। আমি এই বছরের জন্য 22 কোটি টাকার একটা বাজেট সচিব মহোদয়ের হাতে দিয়েছি, যাতে এটা অর্থ মন্ত্রণালয় পাশ হয়ে আসে। যেটা আগে ছিল, মাঝখানে বন্ধ হয়েছে, এটা চালু হবে ইনশাআল্লাহ। ইবতেদায়ীর জন্য মিড ডে মিল এবং উপবৃত্তি চালু হবে ইনশাআল্লাহ। এখন এই ইবতেদায়ী নিয়ে আপনারা দোটানায় আছেন। দোটানায় বলতে যারা সংযুক্ত ইবতেদায়ী তারা চিন্তায় পড়ছেন আমার ছাত্ররা পাবে কিনা। আচ্ছা, ওখানে কি বলা হয়েছে শুধু স্বতন্ত্ররা পাবে? ইবতেদায়ী ছাত্ররা যদি পায় মিড ডে মিল, তাহলে আপনার মাদ্রাসার সংযুক্ত যারা তারা কি ইবতেদায়ী না? আপনারা বনি ইসরাইলের মতো এই সমস্ত প্রশ্ন কেন করেন যে স্বতন্ত্ররা পাবে আমরা পাবো না? এই আশঙ্কা কেন করতেছেন? আমরা আশা করি সবাই পাবে। এরপরে কথা হচ্ছে মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য অনেকেই বেশ কয়েকজন বলেছেন যে মাদ্রাসা শিক্ষকদের ট্রেনিংয়ের প্রয়োজন। বৈষম্যের কথা আর কি বলবো, সব জায়গায় তো বৈষম্য। বাংলাদেশ সাধারণ ধারা শিক্ষাক্ষেত্রের মধ্যে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ আছে অনেকগুলো, বেসরকারি তো আছেই। প্রাইমারি শিক্ষকদের জন্য আছে পিটিআই, আর মাদ্রাসার জন্য কি আছে? সবে মাত্র নীলধন আছে, কি একটা কথা আছে না? হ্যাঁ, সবেধন নীলমণি একটা আছে, বিএমটিটিআই গাজীপুরে, সারা দেশের জন্য, সারা দেশের মাদ্রাসা শিক্ষকদের জন্য। আমরা একটা মোটামুটি হিসাব করে দেখেছি, এই মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে একজন শিক্ষক একটা ট্রেনিং পাইলে পরবর্তী কোনো নতুন কোর্স অথবা রিফ্রেশারের জন্য যদি আসতে হয় তাকে 38 বছর অপেক্ষা করতে হবে। কারণ 38 বছর অপেক্ষা করে দ্বিতীয় কোনো কোর্সে আসার জন্য কেউ অপেক্ষা করবে? এটার জন্য বর্তমান আমাদের সচিব মহোদয়ের পরিকল্পনা আছে যে আপাতত প্রতিটি বিভাগীয় শহরে একটি বিএমটিটিআই প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মান বৃদ্ধির জন্য, তাদের দক্ষতার বৃদ্ধির জন্য পিটিআই এর আদলে ইটিটিআই, ইবতেদায়ী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট প্রতিটি জেলায় একটি করে স্থাপন করা হবে ইনশাআল্লাহ। ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন স্বীকৃতি এমপিও, এটা নীতিমালা করা হয়েছে, অনেক কাঠখড়পুরি আমরা করেছি, সহযোগিতা করেছি। সর্বশেষ পরশুদিন আমার সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে, এটি মন্ত্রণালয় থেকে মানে কিছু অবজারভেশন দিয়ে পাঠানো হয়েছিল, বলছে এটা খুবই মাইনর, এটা আমরা ঠিক করে দিয়েছি, এটা অর্থ মন্ত্রণালয়ে চলে গেছে। এটা পাশ হয়ে আসলে ইনশাআল্লাহ আমরা নতুনভাবে এর কাজ শুরু করতে পারব। সেবার মান বৃদ্ধির ব্যাপারে বলেছেন, সেবার মান মাদ্রাসা বোর্ডে বৃদ্ধি পেয়েছে কিনা আপনারাই সাক্ষী দেবেন, এটা তো আমি বললে নিজের ঢোল নিজে পিটানো ঠিক না। তারপরে আমরা চেষ্টা করছি
আর সেবার মানে মধ্যে আরেকটা বলি, এই যে মাদ্রাসা স্বীকৃতি দান, বিজ্ঞান খোলা, দাখিল মাদ্রাসা আলিম খোলা, মানে পাঠদান স্বীকৃতি, এগুলো আগে বোর্ডেই ছিল, মাঝখানে এটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল বা নেওয়া হয়েছিল, এটা আপনারা জানেন। এটি একটি ষড়যন্ত্র ছিল দীর্ঘসূত্রিতার জন্য। আমি সচিব মহোদয়কে বললাম যে স্যার, সকল বোর্ডের স্বীকৃতির মিটিং বোর্ড সহ বোর্ডে হয়, মাদ্রাসা বোর্ডের এটা একসময় বোর্ডেই ছিল, এটি পরবর্তীতে এটা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি একটা দীর্ঘসূত্রিতার কারণ হয়ে দাঁড়ায়। উনি বললেন যে কেন পাঠানো হলো, আমি বললাম যে এটাকে দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলার জন্য অথবা কোনো চেয়ারম্যান কর্তৃক আপনাদেরকে খুশি করার জন্য এই কাজটি করেছে। উনি বললেন যে আর পাঠাবেন না। আমি চেয়ারম্যান হিসেবে যোগদান করার পরে প্রথমে একটা মিটিং করেছি মন্ত্রণালয়ে, পরবর্তীতে এটি আমরা বোর্ডেই পরপর 2টি মিটিং করেছি এবং অনেক সংখ্যক ফাইল আমরা সুরাহা করেছি। তো এটি একটু সহজীকরণ হয়েছে কি না? হ্যাঁ, এটি একটি আবেদন নিষ্পত্তির জন্য কমপক্ষে 6 মাস সময় কম লাগবে এখন। আপনাদের স্কেলের ব্যাপারে বলে ফেললাম। তারপর মাদ্রাসা সরকারি করার দাবি করেছেন, এটা তো আমারই কথা, এটা আমারই কথা। সারা দেশে মাত্র 3টি মাদ্রাসা সরকারি, মাদ্রাসা আলিয়া এবং সিলেট আগে থেকে ছিল, পরবর্তীতে বগুড়াটা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কথা আপনারা জানেন। 1979 সালে উনি এক অর্ডারে সারা দেশের তৎকালীন মহকুমা শহর, তৎকালীন মহকুমা শহরের প্রধান কলেজকে সরকারিকরণ করেছে এক অর্ডারে, যেগুলো পরবর্তী জেলা হয়েছে, নতুন জেলা হয়েছে। ওই সময় জিয়াউর রহমান সাহেবের পরিকল্পনা ছিল ওই সময়ের 21টি জেলায়, প্রত্যেকটি জেলায় একটা করে মাদ্রাসা সরকারিকরণ, কিন্তু তাকে করতে দেওয়া হয় নাই। এটাও আমাদের লোকেরাই বাধা দিয়েছে। নাম বলবো? ওনার অনেক প্রভাব ছিল, উনি মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষক ফেডারেশনের সভাপতি ছিলেন, জমিয়তুল মোদারিসিনের সভাপতি ছিলেন। উনি বলছেন স্যার ওয়েট, ওনার কোটারি স্বার্থ ছিল, আল্লাহ মাফ করুন, মারা গেছেন, যে এতগুলো 21টা মাদ্রাসা যদি সরকারি হয়, জেলা শহরে প্রধানগুলিতে হবে, প্রাইম মাদ্রাসাগুলো যদি সরকারি হয়ে যায় তাহলে জমিয়তুল মোদারিসিন ক্ষতিগ্রস্ত হবে, দুর্বল হবে। এই চিন্তা করে উনি এই কাজটি করতে দেন নাই। তো যা হোক, আজকে যদি এতগুলো মাদ্রাসা সরকারি থাকতো তাহলে মাদ্রাসা শিক্ষার ব্যাপারে পিএইচসি সহ সকল ক্ষেত্রে আমাদের যে ভূমিকাটি বা মানে অবস্থানটি থাকতো। এখন এই যে 3টি মাদ্রাসার অবস্থা খুবই খারাপ, এটি সরকারের মনেই থাকে না যেখানে শিক্ষক আছে কি নাই, নতুন নিয়োগ দিতে হবে কি নাই, খুবই বাজে অবস্থা যাচ্ছে আর কি। এটি আপনারা দাবি করছেন, এটা মাঠে ময়দানে আওয়াজ তোলেন যাতে এটা হয়। তবে সকল কিছুই সরকারিকরণ, কিন্তু আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে নেই। আপনাকে ওকে বলেছেন সরকারি হবে না এমপিওভুক্ত হবে। এই যে স্বতন্ত্র এই মাদ্রাসা, স্বতন্ত্র এই মাদ্রাসা সারা দেশে 1519টি যেটি অনুদানভুক্ত, সেগুলো প্রথমে এমপিওভুক্ত হবে। সরকারিকরণের ক্ষেত্রে কিছুটা সময় লাগবে, জটিলতা আছে। এই অনেকগুলোর তো কিছু কিছু জায়গায় আছে এমন আছে অস্তিত্ব নাই, সেগুলো যাচাই বাছাই করতে হচ্ছে। একটি জিনিস সরকারি করতে হলে তার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেটা যেতে হবে। আপনারা জানেন উপজেলা পর্যায়ে বিভিন্ন কলেজগুলো সরকারি হয়েছে, সেগুলো কিন্তু 2-3 বছর, 4 বছর, 5 বছর লেগে যাচ্ছে সেগুলো তাদের বেতন হইতে, সরকারিকরণ হইতে। কারণ যাবতীয় যাচাই বাছাই শেষে তারপরে তাদের চাকরি সরকারি হয়। কাজেই যে জিনিসগুলো এত সুন্দর অস্তিত্বের মধ্যে আছে তাতে এত সময় লাগতেছে, আর যেগুলোর অবস্থা খুব করুণ সেগুলো সরকারি করতে সময় লাগবে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে, তো আমি আগেই বলেছি, টাকা পয়সা তো সব নিয়ে চলে গেছে, বাজেটের প্রশ্ন আছে, এগুলো সরকারের সীমাবদ্ধতা আছে। তবে সরকার এখন পজিটিভ, আপনাদের নিয়ে পজিটিভ ভাবনার কারণে তো এই যে সমস্ত কথাগুলো বললাম সেগুলো পরিকল্পনার মধ্যে আসছে। আরও একটা কথা বলি, আমাদের স্বতন্ত্র এই মাদ্রাসার জন্য কোনো তো ভবন নাই, ভবন আছে নাই। এটার জন্য আমাদের সচিব মহোদয় কিন্তু প্রচেষ্টায় একটি হচ্ছে কি বলা হয়,
প্রকল্পটি পাশ হলে এটা পাশ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, ভবন দেওয়া হবে বিভিন্ন মাদ্রাসায়, 5 তলা ভিত্তি করে 2 তলা দেওয়া হবে প্রথম, পরবর্তীতে ভার্টিক্যাল এক্সটেনশন হবে। এটা হলো স্বতন্ত্র এই মাদ্রাসার জন্য একটি প্রকল্প। আরেকটি প্রকল্প আসতেছে, সেটি হচ্ছে বিগত 16 বছরে বিভিন্ন ট্যাগ দিয়ে যে সমস্ত মাদ্রাসাগুলোকে বৈষম্যের শিকারে পরিণত করা হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, তাদের কোনো ধরনের উন্নয়ন দেওয়া হয়নি, ভবন দেওয়া হয়নি, সংস্কার দেওয়া হয়নি, সেই সমস্ত মাদ্রাসা ইতিমধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে সারা দেশ থেকে তালিকা নেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, যে কোন মাদ্রাসা বেশি ক্ষতিগ্রস্ত, বেশি বৈষম্যের শিকার, যারা 15 বছরে কিছু পায় নাই, যারা 10 বছরে কিছু পায় নাই, যারা 5 বছরে কিছু পায় নাই, অগ্রাধিকার ভিত্তিতে যারা বেশি ক্ষতিগ্রস্ত, বেশি বৈষম্যের শিকার, তারা আগে পাবে, ভবন দেওয়া হবে ইনশাআল্লাহ। সিলেবাস কারিকুলামের কথা বলেছেন, আমরা দিন রাত কাজ করছি, এক কথায় সিলেবাস কারিকুলামের ব্যাপারে মূল দায়িত্ব হচ্ছে এনসিডিবির দায়িত্ব হলো সচিব মহোদয়ের নির্দেশে এবং পরামর্শে আমরা বোর্ডের টাকায়, বোর্ডের অর্থায়নে এগুলোকে সংশোধন করার জন্য কাজ করছি। ঈদের আগে 4 দিনব্যাপী নায়েমে আবাসিক কর্মশালা হয়েছে, সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। 50 জনের অধিক অংশীজন যারা তথ্যজ্ঞ, তাদের নিয়ে প্রচলিত সিলেবাস যেটা আছে, অর্থাৎ আগামী 26 সালে যে নতুন বই আপনারা পাবেন ছাত্রছাত্রীদের জন্য, সেই বইয়ের ভিতরে যে সমস্ত কন্টেন্ট বেশি আপত্তিকর, ভুল তথ্য বিশিষ্ট, সেগুলো আমরা সংশোধন করছি, আশা করি নির্ভুলটা পাবেন। 27 সাল থেকে নতুন বই দেওয়া হবে, সেখানে অনেক কিছুই পরিবর্তন পাবেন। জেনারেল সাবজেক্টগুলো বাংলা, ইংরেজি, অঙ্ক ইত্যাদি, এগুলো স্কুলের বই আর মাদ্রাসার বইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা আমার আগে জানা ছিল না। উপরে শুধু মলাট পার্থক্য, ভিতরে সবই এক। এমন কিছু ছবি আছে, এমন কিছু কন্টেন্ট আছে যেগুলো আমাদের মাদ্রাসা শিক্ষা তথা মুসলমানদের ইসলামী তাহজিব, তামাদ্দুন, চিন্তা, চেতনা, বিশ্বাস, ইমান, আকিদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেগুলো আমরা চেঞ্জ করতেছি, চেঞ্জ হয়ে যাবে। শুধু তাই নয়, ভিতরে ছবি নয়, এই বইয়ের মোড়কে এমন কিছু ক্যালিগ্রাফি দেওয়া হয়েছিল যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার সাথেও যায় না। এই সমস্ত ক্যালিগ্রাফি দেওয়া হয়েছে যেগুলো শিরক। বিশেষ করে আকিদার বই সংশোধন করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। বইটি আকিদার, কিন্তু আকিদা নষ্ট করার জন্য সব কিছু দেওয়া হয়েছে, তো সেগুলো আমরা সংশোধন করছি, ইনশাআল্লাহ আপনারা সংশোধিত পাবেন। আমাদের বিশেষ অতিথি এডিসি মহোদয় কিছু কথা বলেছেন, যেগুলো আমারই কথা, যে সাধারণ শিক্ষার সাথে মাদ্রাসা শিক্ষার বৈষম্য দূর করার জন্য কমিশন, হ্যাঁ এটা করা উচিত, এবং শুধু তাই না, কাজ চলছে, কিন্তু বললাম এত বেশি জটিল এবং জ্যাম আছে যে একটু সময় লাগবে। বর্তমানে আমি এটা বলে ফেলেছি, এনটিআরসির মাধ্যমে যে প্রক্রিয়া নিয়োগটি হচ্ছে খুবই স্বচ্ছ। এই যে ভাইবা হয়ে গেল দীর্ঘদিন ব্যাপী, ভাইবা বোর্ডের একটি বোর্ডে আমি ছিলাম মাদ্রাসালের হেড বলনা হিসাবে আমার নিয়োগটা ছিল, ততক্ষণ আমি বোর্ডের চেয়ারম্যান হয়ে গেছি, একটা বোর্ডে গিয়েছিলাম। প্রতিদিন 10টি বোর্ডে ভাইবা হয়েছে, ডাকা হয়েছে, ওখানে ভাগ করে দেওয়া হয়েছে বোর্ড, কে কোন বোর্ডে যাবে, কোন বোর্ডে কত রোল থেকে কত রোল পর্যন্ত কেউ জানে না। এটি অত্যন্ত স্বচ্ছতার সাথে হয়েছে, অত্যন্ত নিরপেক্ষতার সাথে হয়েছে। হ্যাঁ, এখানে কোনো স্বজনপ্রীতির কোনো সুযোগ ছিল না, কারোর পক্ষে কিছু কাজ করার সুযোগ ছিল না। তবে একটা জিনিস বলি, বাজারে কথা আসছে, আমার কাছে কেউ অভিযোগও দিয়েছেন, সেটি হচ্ছে যে এত ভালো পরীক্ষা দিলাম, আমারটা ফেল আসলো কেমন। এবছর এনটিআরসির যে রেজাল্ট দেওয়া হয়েছে, আপনাদের পরিষ্কার জানার জন্য বলছি, ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই। সেটি হচ্ছে এটি পাস ফেলের প্রশ্ন নয়। এক সময় ছিল এনটিআরসি পাস করলে একটা করে সার্টিফিকেট দিয়ে দেওয়া হতো, আপনি কোনো মাদ্রাসায় বিজ্ঞপ্তি দিলে সেখানে আবেদন করতেন, 50 জন আবেদন করলে এনটিআরসি পাস করা, ওখান থেকে 2 জন নিয়োগ হবে, সেখানে আবার সক্ষমতা যাচাই করার পরে নিয়োগ হতো। তবে যেটা হইতো সেটা ওই বিশেষ ব্যক্তিকে টাকা যে দিতে পারতো সেই নিয়োগ পাইত, এটি তো বাস্তবতা ছিল। এখন কি হচ্ছে, সরাসরি এনটিআরসি থেকে আপনার মাদ্রাসার চাহিদা অনুযায়ী সুপারিশ করে পাঠিয়ে দিচ্ছে, তাই তো হচ্ছে। এখন মনে করেন আরবি প্রবাসক, কথার কথা 100 পদ খালি আছে সারা দেশে, পাশ করেছে 200 জন, কাঙ্ক্ষিত মার্ক পেয়ে 200 জন কিন্তু রেজাল্ট পায় নাই। যে রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে সেখানে রেজাল্ট দেওয়া হয়েছে 120 জনের,
বাকি 80 জন কিন্তু পাশ করেও ফেল। কাজে যদি কেউ বলে যে আমি ভালো পরীক্ষা দিছি কিন্তু পাশ করি নাই, অর্থাৎ যাদেরকে পাশ দেখানো হয়েছে তারা হায়ার স্কোর ছিল বলে তারা পেয়েছে, আর যে তার দৃষ্টিতে ভালো পরীক্ষা দিছে কিন্তু তার স্কোর কম ছিল, যে কারণে তার রেজাল্টে আসে নাই। এটা কেন এটা বলি, এটা এই জন্য হয়েছে, এর আগে যেটি সমস্যা এনটিআরসি ফেস করতেছিল সেটি হচ্ছে, মনে করেন 200 জনকে রেজাল্ট দিয়ে দিল সার্টিফিকেট যারা আরবি প্রভাষক, কিন্তু পদ খালি আছে 100 জন নিয়োগ পাইল, বাকি 100 জন প্রতিদিন গিয়ে ঘেরাও করে যে আমি তো এনটিআরসি পাস করছি, আমাকে চাকরি দেন, সিট খালি নাই, কোথেকে দেবে। বিসিএস পরীক্ষায় যেমন ঠিক সেম এখানে হচ্ছে, আপনার পদের চাইতে 20% বেশি পাস দেখানো হচ্ছে, এই জন্য যে ওই 100% দেখাইলে যোগদান করে না অনেকে হয়তো অন্য চাকরিতে চলে গেছে, ওই 20%কে হাতে রাখা হচ্ছে, আর বাকিরা কিন্তু রেজাল্ট পাচ্ছে না, তাকে আবার পরীক্ষা দিতে হবে, প্রতিযোগিতার মাধ্যমে যেতে হবে। এই যে ভিতরকার গোমর কথা বলে দিলাম, কারণ আমি এনটিআরসির একজন মেম্বার, পদাধিকার বলে চেয়ারম্যান হওয়ার কারণে আর কি। এই রেজাল্ট ঘোষণার আগে এটা ওখানে ওই মিটিংয়ে পাস হয়েছে পরিচালনা পর্ষদে। আচ্ছা, আমি অনেক কথাই বলে ফেলেছি, আর বোধহয় খুব বেশি বাকি নাই, নামাজের টাইম ওভার হয়ে গেল। সকল মাদ্রাসা শিক্ষকদের স্বল্পতা রয়েছে এনটিআরসি, এটা তো বললাম। আরেকটা আসছে স্যার সালামবাদ, 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত মান আল মুফরাদাত একটি পাঠ্য বই বাধ্যতামূলক রাখলে ভালো হতো, এবং শব্দার্থ 20 নম্বর করলে ভালো হতো। আপনার মতামত কি? আমার মতামত আপনার থেকে বিপরীত হওয়ার সুযোগ নাই। আপনারা যারা শিক্ষক, আপনাদের মতামত নিয়েই তো আমরা কাজ করছি, এবং সেখানে যারা কাজ করতেছে তারা তথ্যজ্ঞ এবং শিক্ষক, তাদের সাথে মিলেমিশে আমরা কাজ করতেছি। তবে হ্যাঁ, আপনার পরামর্শ অবশ্যই দিবেন, সেই পরামর্শ অনুযায়ী আমরা চেষ্টা করব। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি সর্বশেষ আপনাদেরকে আমি এতক্ষণ যা বলেছি আশা করি আপনারা বুঝেছেন। আমরা আমাদের এই পরিবর্তন 2024 সালে যা ছিলাম, 25 সালে যদি আমরা তার সাথে পরিবর্তিত না হই, তাহলে আমরা আমাদের নফসের উপর জুলুম করব। এই জুলমের জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। অতএব আমরা যেন আমাদের সন্তানদের রক্তের সাথে বেইমানি না করি, তাদের রক্তের যে ঋণ, সেই ঋণ যেন আমরা কিছুটা হলে শোধ করতে পারি। এদেশকে শান্তিময়, সুখময় এবং সমৃদ্ধশালী করার জন্য এবং ভালো করার জন্য আমরা দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক, আল্লাহভীরু নাগরিক এবং নেতা তৈরি করতে চাই। সেজন্য আপনারাই হলেন প্রধান কারিগর। আমরা যতই কথা বলি, চেয়ারম্যান, সচিব অথবা উপদেষ্টা, কোনো কাজ হবে না যদি আপনারা নিজেরা উদ্যোগী না হন। প্রধান কারিগর হচ্ছেন আপনারা। আপনাদেরকে আজকে সচেতন হতে হবে, আপনাদের সচেতন হতে হবে, কাজ করতে হবে। আমি যে টিপসগুলো বলেছি এগুলো যদি আপনারা স্বীকার করেছেন যে এটা অসম্ভব না, বাস্তবসম্মত, তাহলে আমরা সেই পথে যদি হাঁটি তাহলে আমাদের হৃদয় গৌরব পুনরুদ্ধার করতে পারবো। আমরা ছাত্রের জন্য কেবল হাহাকার করতে হবে না, এবং রেজাল্টের জন্য দুশ্চিন্তা ভোগ করতে হবে না। দায়িত্বটি যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে ইনশাআল্লাহ সকল কিছুই সমাধান হবে। রেজিস্ট্রেশন সম্পর্কে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটি হচ্ছে 6ষ্ঠ 8ম শ্রেণীতে রেজিস্ট্রেশন, 9ম শ্রেণীতে রেজিস্ট্রেশন, 3বার রেজিস্ট্রেশন করতে হয় একজন ছাত্রছাত্রীকে, ঠিক কি না? এটিও একটি ষড়যন্ত্র বলতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, বিগত সময়ে ক্লাস 8-এ জেডিসি এবং জেএসসি পরীক্ষা ছিল, এই পরীক্ষার একটা যুক্তি ছিল রেজিস্ট্রেশন করার। এখন যেহেতু জেএসসি জেডিসি পরীক্ষা বাতিল হয়েছে, অতএব আমার ব্যক্তিগত মত হচ্ছে 6 এবং 8-এর রেজিস্ট্রেশন রাখার কোনো যৌক্তিকতা নাই। আমি সেটি বোঝানোর জন্য চেষ্টা করছি মন্ত্রণালয়কে। আমরা সেজন্য সুস্পষ্ট কি বলা হয় যুক্তি দিয়ে চিঠি দিব, সেটা চেষ্টা করছে। সচিব মহোদয় এতটুকু বলেছেন যে যারা ইস্যুকে যুক্তি হচ্ছে যে যারা কওমি মাদ্রাসা থেকে আসে, একজন দাওরা পাশ করে ক্লাস 6-এ রেজিস্ট্রেশন করবে, এটা তার জন্য মানানসই এবং যুক্তিসঙ্গত না, বয়সের সাথে যায় না। সরাসরি যদি ক্লাস 9-এ সে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারে তাহলে তো তার জন্য সহজ হয়। আমরাও ভালো ছাত্র পাই, এবং আমরা একদিকে চিৎকার করে বলছি যে কওমি মাদ্রাসারা সরকারি নিয়ন্ত্রণে আসতেছে না, মূলধারায় আসতেছে না, আবার তাদেরকে আস্থার রাস্তাও বন্ধ করে দিলাম। বরং 9ম শ্রেণীতে যদি ওপেন করা হয় তাহলে একটা গ্রুপ তো অন্তত আসবে,
তাহলে তারা আমাদের সাথে মূলধারা চলে আসতে পারবে, সেই সুযোগ করার দেওয়ার জন্য। সচিব মহোদয় আমাকে মৌখিকভাবে বলেছেন যে 6-8 আমি বন্ধ করতে পারি কিনা, তবে ক্লাস 9-এ যাতে সরাসরি চালু করা যায় সেটি আমি ব্যবস্থা নেব। এটা মৌখিক বলেছে, এটাকে মৌখিকটা আমি মৌখিকভাবে বললাম, লিখিতভাবে পাওয়ার পরে আমরা সার্কুলার দিব। এই হলো কথা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ক্লাস 6 এবং 8-এর জন্য রেজিস্ট্রেশন বন্ধ হয়, সেজন্য আমরা আমাদের পক্ষ থেকে যেটুকু করা সেটুকু করব। আর আপনাদের সকলকে ধন্যবাদ ছুটির দিনে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। কষ্ট করে গরমের মধ্যে ধৈর্য ধরে দীর্ঘক্ষণ আমার কি বলবো মানে নিরস বক্তব্য শুনেছেন। কিছু কঠিন কথা বলেছি, কিছু মানে কটু কথা বলেছি। এগুলো আপনারা যদি আমার উচ্চারণগত অথবা অঙ্গভঙ্গি অথবা উপস্থাপনাগত কোনো ত্রুটি হয়ে আমি ক্ষমা প্রার্থী। তবে আমাদের চিত্রটাই আমি চিত্রায়িত করার চেষ্টা করেছি। আমি আত্মসমালোচনার জন্য এই কথাগুলো বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।